ওকে, আমি আপাতত পাচ্ছি না। ঠিক আছে, আমাকে কিভাবে দেখানো যাবে সেটা আমি করতে পারতেছি না এখান থেকে। আচ্ছা দাঁড়াও একটু, যাবে মনে হয়। ফাইন, এবার দেখা যাচ্ছে তাই তো? Yes, sir. জি স্যার। ওকে, এখানে একটা অপশন ছিল, অফ করা ছিল। যাক, আগে এক পদ্ধতিতে আমি করতাম, এখন যেহেতু পদ্ধতিটা চেঞ্জ করে ফেলছে এই জন্য একটু বিড়ম্বনা হলো, বাট আমি বুঝে গেছি এখন কিভাবে এটা কাজ করে। তো যাই হোক, আমরা যথারীতি শুরু করব। আজকে 21 জন অলরেডি চলে আসছে, আমি কি আর 2 মিনিট ওয়েট করবো নাকি? আর 1 মিনিট ওয়েট করবো, ঠিক আছে, তারপর আমরা ক্লাস শুরু করে দেবো। আজকে খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, কারণ আজকে আমরা মানুষ সম্পর্কে জানবো, যে মানুষ এনভায়রনমেন্টের সাথে কিভাবে রিয়েক্ট করে। আজকে পার্টিসিপেন্ট আরো বেশি দরকার ছিল, কারণ আজকে মোস্ট ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন, আমি বলছিলাম গত ক্লাস যে আমরা আজকে অ্যাপ্লাই করতে যাচ্ছি, যে আমরা যে আন্ডারস্ট্যান্ডিং এনভায়রনমেন্ট সম্পর্কে যে এতদিন 5টা চ্যাপ্টার ধরে যা পড়লাম, তার অ্যাপ্লিকেশন, সেটা আমরা কিভাবে হিউম্যান বিইংস এর সাথে কিভাবে রিয়াক্ট করে এই ব্যাপারটা। যাক, আমি পড়ালেখায় ঢুকে গেলাম। ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার করতেছি। তো ওকে, আশা করতেছি স্ক্রিন দেখতে পাচ্ছ। হুম, দেখো আমাদের আবার কোর্স স্ট্রাকচারটা একটু খেয়াল করে দিতে হবে। কোর্স স্ট্রাকচারটা আমরা যদি দেখি, চ্যাপ্টার নাম্বার 1 খেয়াল করো। চ্যাপ্টার নাম্বার 1 আছে আমরা কি কি পড়ছি। তার আগে আর একটু বলে নেই যে এই 5টা চ্যাপ্টার আমরা শেষ করছি, এই 5টা চ্যাপ্টার আমরা শেষ করছি, আর এই 2টা চ্যাপ্টার আছে, তার মানে এই একটা চ্যাপ্টার। ওকে, আমরা যদি টোটাল কোর্সটাকে ভাগ করি, তাহলে 3 ভাগে মোটামুটি ভাগ করা যায়। এটা হচ্ছে মনে করো ফার্স্ট ফেজ বা প্রথম ধাপ, এটা দ্বিতীয় ধাপ, এবং এটা তৃতীয় ধাপ। তো এরকম করে 3টা ভাগে ভাগ করা যায়। তো আমরা আরেকটু এই ভাগ করার ব্যাপারটা কেন ভাগ, এই ভাগগুলোর সাথে সম্পর্ক কি, একজনের সাথে আরেকটার সম্পর্ক কি, সেই ব্যাপারগুলো নিয়ে এখন একটু আলোচনা করব। ঠিক আছে, তো আমরা যদি দেখি যে প্রথম চ্যাপ্টারে আমরা পড়ছিলাম ইন্ট্রোডাকশন টু ক্লাইমেট বিল্ড ফ্রম ইন্টারাকশন। এখানে আমরা দেখছি যে বিল্ডিং এনভায়রনমেন্টের উপরে বানালে এনভায়রনমেন্টের সাথে কিভাবে রিয়েক্ট করে সে, এবং এনভায়রনমেন্টের ইম্প্যাক্ট বিল্ডিং এর উপর কি পড়ে, মানে বিল্ডিং এর ইম্প্যাক্ট এনভায়রনমেন্টের উপর কি পড়ে, আর এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট বিল্ডিং এর উপর কেমন হয়, এই ব্যাপারটা বোঝার চেষ্টা করছি। এবং এট দ্য সেম টাইম এখানে আমরা বিভিন্ন টার্ম নিয়ে আলোচনা করছি। তোমরা যদি খেয়াল করে দেখো, বিভিন্ন টার্ম বলতে যে আমাদের ক্লাইমেটকে বুঝতে গেলে যে সমস্ত সংজ্ঞা বা ডেফিনিশন গুলো জানা প্রয়োজন, সেগুলা নিয়ে আমরা বেশি আলোচনা করছিলাম। যেমন ট্রপিক অফ ক্যান্সার, ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন, হোয়াট ইজ ইকুয়েটর, তারপর মেরিডিয়ান, প্রাইম মেরিডিয়ান, ল্যাটিটিউড, লঙ্গিটিউড, অল্টিটিউড, এই বিষয়গুলার বায়োস্ফিয়ার, এই বিষয়গুলা নিয়ে আমরা বেশি আলোচনা করেছিলাম, কারণ এগুলো হচ্ছে প্রাথমিক টার্মস, যেগুলো আমরা কোনো বিষয় এনভায়রনমেন্টাল বিষয়গুলো বুঝতে আমাদের ওই এই টার্মগুলো সহায়তা করবে। আর এই টার্মগুলোর ব্যবহার আছে, সেজন্য এগুলো ডিফাইন করেছিলাম, বোঝার চেষ্টা করেছিলাম। আচ্ছা, গেল এটা ফার্স্ট চ্যাপ্টার। এবার সেকেন্ড চ্যাপ্টারে আমরা ছিলাম ক্লাইমেট এন্ড ওয়েদার এন্ড দ্য রুটস অফ ওয়েদার ভেরিয়েশন। এটার আরেকটা নাম হচ্ছে ফ্যাক্টরস হুইচ এফেক্ট ক্লাইমেট, বোথ আর সেম। হ্যাঁ, এটা আর চ্যাপ্টারের গায়ে নাম আছে ফ্যাক্টরস হুইচ এফেক্ট ক্লাইমেট, যেই সমস্ত ফ্যাক্টর গুলো ক্লাইমেটকে এফেক্ট করে। তো ওয়ার্ল্ড ওয়াইডে আমরা জানি ক্লাইমেটের ভেরিয়েশন, যে এক এক জায়গার ক্লাইমেট এক এক রকম। ইভেন অল্প শর্ট ডিস্টেন্সেও আমরা জানি যে ক্লাইমেট চেঞ্জ হয়ে যেতে পারে। তো আমরা ডিটারমাইন করার চেষ্টা করছিলাম যে ক্লাইমেটকে নিয়ন্ত্রণ করে কারা। তার মধ্যে সোলার রেডিয়েশন, তারপরে আহ, তারপর থার্মাল ব্যালেন্স, তারপর কোজাইন ল, ডিউরেশন অফ সানশাইন, তারপর অ্যাটমসফেরিক ডিপ্লেশন। এগুলা কি মনে আছে তোমাদের? আশা করি টিল্ট অফ আর্থ অ্যাক্সিস, এই যে ব্যাপারগুলো যে ক্লাইমেটকে নিয়ন্ত্রণ করে, সেই সেই বিষয়গুলা নিয়ে আমরা জানার চেষ্টা করেছিলাম। তো এটা গেল সেকেন্ড চ্যাপ্টারের বিষয়। এবার থার্ড চ্যাপ্টারে আমরা জানছিলাম এলিমেন্টস অফ ওয়েদার অর এলিমেন্টস অফ ক্লাইমেট এন্ড দেয়ার মেজারমেন্ট টেকনিক। এখানে আমরা জানছি যে
আমরা জানি অলরেডি ক্লাইমেট, আমরা জানতাম আগে, এটা এই চ্যাপ্টার পড়ার আগে আমরা জানতাম যে ক্লাইমেটের কতগুলো এলিমেন্টস আছে, সেগুলো হচ্ছে টেম্পারেচার, হিউমিডিটি, প্রেসিপিটেশন, এয়ার মুভমেন্ট, অ্যাটমসফেরিক প্রেসার এবং আরো আরো অনেক। ঠিক আছে, আমরা প্রধান প্রধান এলিমেন্টস গুলাই হাইলাইট করেছি এখানে। তো এলিমেন্টস অফ ওয়েদার আর মেজারমেন্ট টেকনিক আছে, ওই এলিমেন্টস গুলা কোন যন্ত্র দিয়ে মাপে এটা আমরা যন্ত্রটার নাম জেনেছিলাম, ওই যন্ত্রটা কোন ইউনিটে মাপে এটা জেনেছিলাম, এবং ওই যন্ত্রটা থেকে প্রাপ্ত ডাটা গুলা কিভাবে কম্পাইল করা হয় বা কিভাবে সিম্পলিফাইড করা হয় সেটা জেনেছিলাম, এবং খানিকটা জেনেছিলাম সেই ডাটাগুলা কিভাবে আমরা ব্যবহার করবো আর্কিটেকচারাল ডিজাইনে, সেটাও খানিকটা আমরা জেনেছিলাম। তো এটা ছিল আমাদের মোটামুটি চ্যাপ্টার নাম্বার 3 এর বিষয়। এবার চ্যাপ্টার নাম্বার 4 আসো। চ্যাপ্টার নাম্বার 4 এ হলো আমরা ব্রড ক্লাসিফিকেশন অফ ক্লাইমেট। আমরা ক্লাসিফিকেশন ক্লাইমেট, গ্লোবাল ক্লাইমেটকে ক্লাসিফাই করা দেখেছিলাম যে নানা সায়েন্টিস্ট নানাভাবে ক্লাসিফাই করেছেন। তার মধ্যে আমরা ডিজাইনার্স পয়েন্ট অফ ভিউ থেকে যে ক্লাসিফিকেশন, যেটা অ্যাপ্রোপ্রিয়েট, মোর অ্যাপ্রোপ্রিয়েট ডিজাইনারদের জন্য যে ক্লাসিফিকেশনটা, সেটা আমরা হাইলাইট করার চেষ্টা করেছিলাম। সেরকম ক্লাসিফিকেশনটা ছিল এমন যে একটা ক্যাটাগরিতে ছিল সাবপোলার এবং পোলার ক্লাইমেট, আরেকটা ক্যাটাগরিতে ছিল টেম্পারেট বা মডারেট ক্লাইমেট, আরেকটা ক্যাটাগরিতে ছিল ট্রপিক্যাল ক্লাইমেট। ট্রপিক্যাল ক্লাইমেট আবার দুই ধরনের ছিল। ট্রপিক্যাল ক্লাইমেট হচ্ছে একটা হচ্ছে ওয়ার্ম হিউমিড আর একটা হচ্ছে হট ড্রাই। তো আমরা বিশেষ করে বেশি হাইলাইট করেছিলাম ট্রপিক্যাল ক্লাইমেটকে। দেখো এখানেও তাই আছে, ট্রপিক্যাল ক্লাইমেট ইন ডিটেলস। আমরা ট্রপিক্যাল ক্লাইমেটকে বোঝার চেষ্টা করেছিলাম বেশি করে। ওকে, তো এই গেল হলো আমাদের চ্যাপ্টার নাম্বার 4 যেটা আমরা শিখছিলাম। এবার গত চ্যাপ্টার নাম্বার 5 এ যেটা শিখছিলাম সেটা হচ্ছে সাইট ক্লাইমেট। এখানে আমরা ধারণা দিছিলাম যে সাইট ক্লাইমেট রিজনাল ক্লাইমেট থেকে চেঞ্জ হয়ে যেতে পারে। তাহলে সাইটের কি এমন বৈশিষ্ট্য আছে যার জন্য রিজনাল ক্লাইমেট বা ওই অঞ্চলের ক্লাইমেট থেকে ভ্যারি করতে পারে, এই ফ্যাক্টর গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। সাইটের মধ্যে কি কি ফ্যাক্টর আছে, যে ফ্যাক্টর গুলোর কারণে রিজনাল ক্লাইমেট থেকে আমার সাইটের ক্লাইমেটটা চেঞ্জ হতে পারে। এটা গত চ্যাপ্টারের বিষয় ছিল। তারপরে আমরা সেই ফ্যাক্টর গুলা টেম্পারেচার উপরে কি ইম্প্যাক্ট ফেলে, হিউমিডিটির উপর কি ইম্প্যাক্ট ফেলে, প্রেসিপিটেশনের উপর কি ইম্প্যাক্ট ফেলে, এয়ার মুভমেন্টের উপর কি ইম্প্যাক্ট ফেলে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম এই সাইড ক্লাইমেট, যদি মনে করে দেখো গত চ্যাপ্টার। তো এই 5টা যে চ্যাপ্টার আমরা শেষ করলাম, এই 5টা চ্যাপ্টারই এনভায়রনমেন্ট রিলেটেড। হ্যাঁ, আমাদের চারপাশে আমাদের যা পরিবেশ, সেই এনভায়রনমেন্ট রিলেটেড এই 5টা চ্যাপ্টার। তার মানে আমরা এনভায়রনমেন্ট সম্পর্কে একটা সম্যক জ্ঞান বা নলেজ আমাদের অলরেডি হয়ে গেছে। এখন এখন যে আমরা চ্যাপ্টার নাম্বার 6 পড়বো, চ্যাপ্টার নাম্বার 6 এখন যেটা পড়বো সেটা হচ্ছে মানুষকে নিয়ে, বা আমরা যদি সোজা কথা বলি যে মানুষ সম্পর্কে জানবো, বা আরেকটু ডিটেলে বললে যদি, তাহলে মানুষ এই এনভায়রনমেন্টের সাথে কিভাবে রিঅ্যাক্ট করে সেই বিষয়টা জানবো। মানুষ, দেখো খেয়াল করো, মানুষ এনভায়রনমেন্টের সাথে কিভাবে রিঅ্যাক্ট করে। আমরা এতক্ষণ এনভায়রনমেন্ট সম্পর্কে জানছি, এখন মানুষ কিভাবে এনভায়রনমেন্টের সাথে রিঅ্যাক্ট করে সেই ব্যাপারটা জানবো। ওকে, তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ ছোট স্ক্রিনে? আমি জাস্ট জানতে চাচ্ছি। জি স্যার। ফাইন, তাহলে এবার একটু খেয়াল করো যে আমি অ্যাজ এন আর্কিটেক্টের কাজ, আমার কথা শোনা যাচ্ছে? আমি যদি মাইক্রোফোনটা ছেড়ে দিই নিচে চলে যায়, এটা কথা শোনা যায় তারপরেও? জি স্যার। ওকে ফাইন, তাহলে আমাদের কষ্ট করে ধরে রাখতে হবে না। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে অ্যাজ এন আর্কিটেক্ট বা আর্কিটেকচার স্টুডেন্ট হিসাবে বা আর্কিটেক্ট হিসাবে আমাদের কাজ হলো স্পেস ডিজাইন করা। সিম্পলি স্পেস ডিজাইন করা কার জন্য? মানুষের জন্য। তার মানে আমি যে স্পেসটা ডিজাইন করব সেই স্পেসে হিউম্যান অ্যাক্টিভিটি হবে, মানুষের অ্যাক্টিভিটি হবে, এরকম স্পেস তো আমরা ডিজাইন করি। মানে মানুষের অ্যাক্টিভিটি হয় এই ধরনের স্পেস আমরা ডিজাইন করি, সেটা টয়লেট হোক আর বারান্দা হোক আর একটা বেডরুম হোক, সব জায়গায় অ্যাক্টিভিটি হয়। ওকে, তারপরে আমরা স্পেস ডিজাইন করি মূলত। এখন স্পেস ডিজাইন করি কার জন্য? হিউম্যান বিংস এর জন্য। তাহলে আমার ডান হাতটা, তোমাদের ওই পাশ থেকে মনে বাম হাত মনে হবে, ডান হাতটা মনে করো হিউম্যান বিংস এর জন্য আমরা স্পেস ডিজাইন করি। এখন এই হিউম্যান বিংসটা একটা এনভায়রনমেন্টের মধ্যে বিচরণ করে, একটা পরিবেশের মধ্যে বিচরণ করে, যেটাকে আমরা বলি থার্মাল এনভায়রনমেন্ট। ওকে, একটা পরিবেশের মধ্যে বিচরণ করে, যেটা কিনা আমরা 5টা চ্যাপ্টারে পড়ছি। দ্যাট ইজ কল্ড এনভায়রনমেন্ট বা থার্মাল এনভায়রনমেন্ট, হোয়াটএভার, বা অ্যাটমসফিয়ার, যাই বলো না। অ্যাটমসফিয়ারের মধ্যে মানুষ বসবাস করে বা থার্মাল এনভায়রনমেন্টের মধ্যে মানুষ বসবাস করে বা এনভায়রনমেন্টের মধ্যে বসবাস করে। তাহলে অ্যাজ এন আর্কিটেক্ট হিসাবে বা অ্যাজ এ স্পেস ডিজাইনার হিসাবে আমার কাজ দুইজনকে ডিল করা, এনভায়রনমেন্টকে জানা
হিউম্যান বিংস কে জানা এবং তাদের পরস্পরের ক্রিয়া বা বিক্রিয়া সম্পর্কে জানা, মানে হিউম্যান বিংস এনভায়রনমেন্টে কেমন ফিল করে, কমফোর্ট ফিল করে না করে না, কেন করে না, এই ব্যাপারগুলো জানা। তার মানে দুইটা বিষয় সম্পর্কে জানতে হয় একটা স্পেস ডিজাইন করতে গেলে। তার মানে আর্কিটেক্ট আছে ঠিক মাঝখানে, তার ডান হাত হতে পারে হিউম্যান বিংস, বাম হাত হতে পারে এনভায়রনমেন্ট। তাহলে তাকে দুটাই জানতে হবে। দুটা জেনে দুটা সঠিকভাবে জানলেই তুমি একটা কমফোর্টেবল স্পেস তৈরি করতে পারো, আদারওয়াইজ তুমি পারবা না। আমরা এখন এনভায়রনমেন্ট সম্পর্কে মেবি কিছুটা জেনেছি, তার মানে আমরা একটা দিক সম্পর্কে জেনেছি, এখন ওই যে একে একে জানি নাই, হিউম্যান বিং সম্পর্কে এখনো জানি না। তার মানে আমরা চ্যাপ্টার 6 এখন হিউম্যান বিং সম্পর্কে জানবো, যার ফলে একেও জানলাম, এখন দুইজনকে স্যাটিসফাই করে আমি একটা, আমার টার্গেট তো এদের জন্য স্পেস তৈরি করা, হিউম্যান বিংস এর জন্য স্পেস তৈরি। তো আমার কাজ হবে একটা কমফোর্টেবল স্পেস বা কমফোর্টেবল একটা এনভায়রনমেন্ট তৈরি করা, যাতে কিনা হিউম্যানরা অ্যাক্টিভিটি করতে পারে। ঠিক আছে? ইন এ কমফোর্টেবল ওয়েতে। শুধুমাত্র কমফোর্টেবল এর কথাই আমরা কিন্তু বিবেচনা করি না। কারণ আর্টিফিশিয়ালি কমফোর্ট এনশিওর করা যায় অনেক সময়, না? এসি টেসি লাগায় কমফোর্ট এনশিওর করা যায়। বাট দ্যাট ইজ নট আওয়ার এইম। হ্যাঁ? আমার আমাদের এইম হলো কমফোর্টেবল স্পেস তৈরি করা খুব কম খরচে। তার মানে আমাকে মেকানিক্যাল ডিভাইস এভয়েড করে যদি করতে পারি, দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে। কারণ আমরা জানি আমাদের এনার্জি রিসোর্স লিমিটেড, কাজে এনার্জি রিসোর্স আমি খরচ করা এইটা খুব ভালো কথা না। কারণ এটা খরচ হয়ে গেলে আমাদের আগামী প্রজন্মগুলা তাহলে এনার্জি পাবে কোথায়? ঠিক আছে? তো এনার্জি নিয়ে আমরাও আলোচনা করেছি এর আগে, আর এটা ইন ডিটেইলে ঢুকবো না বিশেষ করে। তো আমি আশা করি বুঝাতে পারছি এইটুকু অন্তত, যে আমরা এনভায়রনমেন্ট সম্পর্কে এতদিন জানছি, এখন হিউম্যান বিং সম্পর্কে জানবো, কারণ আমি হিউম্যান বিংস এর জন্য স্পেস তৈরি করছি। ওকে? কাজেই হিউম্যান বিংস কোন এনভায়রনমেন্টে কমফোর্ট ফিল করে এবং কেন কমফোর্ট ফিল করে, কেন ডিসকমফোর্ট ফিল করে, যতক্ষণ পর্যন্ত এর কারণ জানতে পারবো, ততক্ষণ পর্যন্ত আসলে আমরা কমফোর্টেবল স্পেস তৈরি করতে পারবো। মানে মানুষ কিসে কমফোর্ট ফিল করে, বাট বা হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ কমফোর্ট, এটা যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হয় আমার কাছে, ততক্ষণ পর্যন্ত আমি কমফোর্টেবল স্পেস তৈরি করতে পারবো না। তো এখন সেই জন্যই আমরা এই চ্যাপ্টার নাম্বার 6 এ আমরা মানুষ সম্পর্কে বেশি করে জানবো, দ্য থার্মাল এনভায়রনমেন্ট অ্যান্ড ইটস ইফেক্ট অন হিউম্যান বিং। যে এই থার্মাল এনভায়রনমেন্টটা সম্পর্কে আমরা অলরেডি আসলে জেনে ফেলেছি, এখন এই এর ইফেক্টস অন হিউম্যান বিং সম্পর্কে জানবো। এটা জানতে গেলে আমাকে হিউম্যান বিং সম্পর্কে আসলে জানতে হবে, যে কিভাবে তারা কমফোর্ট ফিল করে। ওকে, আমি নেক্সট স্লাইডে চলে গেলাম। নেক্সট স্লাইডে মানে আজকের প্রথম স্লাইডে চলে গেলাম, আমাদের চ্যাপ্টারের স্লাইডে। আমরা যদি খেয়াল করি মানুষের অ্যাক্টিভিটির দিকে যদি তাকাই, মানুষের ডেইলি অ্যাক্টিভিটি, নট ইয়ারলি অ্যাক্টিভিটি, নট মান্থলি অ্যাক্টিভিটি, খেয়াল করো ডেইলি অ্যাক্টিভিটি। ডেইলি অ্যাক্টিভিটির দিকে যদি ডেইলি কর্মকাণ্ডের দিকে যদি তাকাই, তাহলে আমি একটা সাইকেল দেখতে পাই, একটা সাইকেল, রিপিটেটিভ একটা সাইকেল দেখতে পাই। আমি যদি মানুষকে পর্যবেক্ষণ করি, তাহলে এখন আমি দেখবো কি পর্যবেক্ষণ করলাম, আস্তে আস্তে বলতেছি। আমি যদি মানুষকে দেখি, তাহলে দেখবো যে প্রতিদিন মানুষ একটা সাইকেলের মধ্যে দিয়ে আবর্তিত। তুমি খেয়াল করো, আমি একটা এক্সাম্পল দিই। মানুষ যখন সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে দাঁত ব্রাশ করলাম, সকালের নাস্তা করলাম, করে আমি একটা নরমাল দিনের কথা বলতেছি, লকডাউনের কথা বলতেছি না। হ্যাঁ, লকডাউনে আমাদের লাইফ সাইকেল, ডেইলি লাইফ সাইকেল চেঞ্জ হয়ে গেছে। কাজে এইটা তো আদর্শটা, এটা তো স্ট্যান্ডার্ড না। কাজে এইটার কথা বাদ দাও। আমরা যখন কর্মমুখী ছিলাম, আমরা যখন নরমাল লকডাউনের বাইরে ছিলাম, তখনকার সিচুয়েশন চিন্তা করো, যে আমি ঘুম থেকে উঠলাম, দাঁত ব্রাশ করলাম, আমি নাস্তা করলাম, নাস্তা করে আমি ভার্সিটির দিকে রওনা হলাম। আমার কথা বলতেছি, আমি ভার্সিটির দিকে নাস্তা, আমার ক্লাস শুরু হয়ে গেল, আমি ক্লাস নিলাম, দ্যাট ইজ কল্ড অ্যাক্টিভিটি। আই এম ডুইং অ্যাক্টিভিটি। আমি ক্লাস করাচ্ছি, স্টুডেন্টের সাথে ডিসকাস করতেছি, ডিজাইন নিয়ে ডিসকাস করতেছি, থিওরি ক্লাস করতেছি, আরো সেশনে অন্য ক্লাস করতেছি, আমি ডিপার্টমেন্টের অন্য কাজ করতেছি। হ্যাঁ, আমি প্রশ্ন তৈরি করতেছি, মেবি আমি ক্লাস টেস্টের খাতা দেখতেছি, হোয়াট এভার, দোজ আর অ্যাক্টিভিটিস, অল আর অ্যাক্টিভিটিস। এটা হচ্ছে আমার কথা বললাম। এবার তোমার কথা যদি বলি, তাহলে তুমি একইভাবে সকালে ঘুম থেকে উঠতেছো, নাস্তা করতেছো, তুমি ভার্সিটিতে চলে যাচ্ছ, সকালবেলা ক্লাস করতেছো, তারপরে 11টার দিকে আবার ডিজাইন ক্লাস শুরু হয়ে গেল, তুমি ডিজাইন অ্যাক্টিভিটি করছো, দোজ আর অল অ্যাক্টিভিটিস। তুমি বিকাল 4টা পর্যন্ত ক্লাস করলা, দ্যাট ইজ অল অ্যাক্টিভিটিস। এবার আসো তোমার প্যারেন্টস এর কথা বলি। তোমার প্যারেন্টস কি করলো, সকালবেলা তোমার ফাদার অফিসে গেল, মেবি তার বিজনেসের থাকলে তার বিজনেসের প্রতিষ্ঠানে গেল, যে সেখানে সে অ্যাক্টিভিটি করতেছে, সেম অ্যাক্টিভিটি সে করতেছে, মানে অ্যাক্টিভিটি হোয়াট এভার, সে কাজ করতেছে। ওকে, কাজ করে সে ক্লান্ত হয়ে বাসায় আবার বিকালবেলা বা সন্ধ্যাবেলা ফেরত আসে।
আমরা তাই সবাই তাই। হ্যাঁ? তার মানে আমরা সকালে অ্যাক্টিভিটি দিয়ে শুরু করে দিলাম। ওকে? এবং অ্যাক্টিভিটি করার পর ফ্যাটিগ। স্টেজ নাম্বার 2 হচ্ছে ফ্যাটিগ। ফ্যাটিগ মানে ক্লান্ত বা ক্লান্তি। হ্যাঁ? ফ্যাটিগ। আমরা ক্লান্ত হয়ে যাই। তার মানে আমরা আমাদের আর অবশিষ্ট এনার্জি থাকে না। এরকম একটা সিচুয়েশনে আমরা চলে যাই। তুমি খেয়াল করে দেখো, তুমি যখন অ্যাক্টিভিটি শুরু করো সকালের দিকে, তোমার যেই কি বলে যেই ফ্যাটিকনেসটা থাকে, বিকালে বেলাও কি সেই একই অবস্থায় তুমি থাকো? নিশ্চয়ই আরো বেশি ক্লান্ত হয়ে যাও। সকালবেলা আমরা যত উম তাকত নিয়ে কাজ করতে পারি, আমরা বিকালবেলা ক্লান্ত হয়ে যাওয়ার পর কি সেই এফিসিয়েন্সি নিয়ে কাজ করতে পারি? অবশ্যই পারি না। বিকালবেলা আস্তে, আস্তে আমরা ক্লান্ত হতে থাকি, তাই না? তাহলে এটা কি খেয়াল করছো যে আমরা যখন ক্লান্ত হয়ে যাই তখন আমাদের এফিসিয়েন্সি লস হয়? তার মানে আমি সকালবেলা যেই একটা কাজ যদি 10 মিনিটে করতে পারি, বিকালবেলা সেই কাজটা করতে মেবি আমার 20 মিনিট লেগে যায়। কারণ আমি ততক্ষণে ক্লান্ত হয়ে গেছি। তার মানে ক্লান্তি ব্যাপারটা আমাদের কি বলে এফিসিয়েন্সির সাথে জড়িত। আমাদের যে এফিসিয়েন্সি কাজ করার যেই স্কিল তার সাথে জড়িত বা কর্মদক্ষতার সাথে জড়িত। আমরা যদি যত ক্লান্ত হব তত আমাদের কর্মদক্ষতা কমবে, যত ক্লান্ত কম হব বা ফ্রেশ থাকবো তত কম কর্মদক্ষতা ফুল ফেজে থাকবে। আচ্ছা ফাইন। তাহলে আমরা সকালে অ্যাক্টিভিটি করলাম, তারপরে ক্লান্ত হয়ে গেলাম। আমি সবার কথাই বলতেছি গণহারে। ক্লান্ত হয়ে গেলাম। তাহলে ক্লান্তিনেসটা থেকে আবার ওই সকালের ফ্রেশনেসটা পেতে গেলে আমাদেরকে অবশ্যই ক্লান্তিটাকে রিকভার করতে হবে। তাহলে হোয়াট ইজ দ্য ওয়ে অফ রিকভারিং দিস ফ্যাটিকনেস? এই ফ্যাটিক থেকে রিকভারি হতে গেলে ২ টা ওয়েতে হয়। একটা হলো মেন্টাল রিকভারি আর একটা হলো ফিজিক্যাল রিকভারি। মেন্টাল রিকভারি হচ্ছে মানসিকভাবে রিকভারি করা। সেটা হচ্ছে টিভি দেখা, আড্ডা দেওয়া, তারপরে একটু মুভি দেখতে যাওয়া বা বিকালে পার্কে হাঁটতে যাওয়া বা একটু খেলাধুলা করা। দোজ কাইন্ড অফ রিকভারি, মেন্টাল রিকভারি। আরেকটা হচ্ছে ফিজিক্যাল রিকভারি, যে আমি এনার্জি লস করে ফেলছি এবং এনার্জি গেইন করতে হবে। দ্যাট ইজ কল্ড ফিজিক্যাল। আমরা ফিজিক্যাল রিকভারির দিকে মনোনিবেশ করবো, কারণ আমাদের একটা কমপ্লিট সায়েন্স, সাইকোলজিক্যাল ব্যাপার দিকে আমরা জানবো না। মানসিক রিকভারি ক্লাইমেটের কাজ না। হ্যাঁ? মানসিক রিকভারি কিভাবে হবে? দ্যাট ইজ নট দ্য কনসার্ন অফ ক্লাইমেট। ক্লাইমেটের কাজ হচ্ছে ফিজিক্যাল কমফোর্ট এনশিওর করা। ফিজিক্যাল রিকভারি কিভাবে হবে সেটা নিয়ে ডিল করা। মানে পুরোটাই সায়েন্স বেস। তাহলে আসো যে রিকভারিটা কিভাবে হবে? একটা হলো ফুডের মাধ্যমে, আমরা খাওয়া দাওয়া করে রিকভারি করতে পারি, যে এনার্জি গেইন হবে। ফুড। আর একটা হচ্ছে ব্রেইনের রেস্ট। ব্রেইনের রেস্ট হচ্ছে স্লিপ, আমি ঘুমাবো। তাহলে ব্রেইন আবার তাদের নিজ ব্রেইন যেই বিক্ষিপ্ত ভাবে সারাদিনের কর্মকাণ্ডে যেই এলোমেলো হয়ে গেল, সেটা রাতে কিন্তু সে আবার মেরামত করে। যখন তুমি ঘুমাও তখন ব্রেইন কিন্তু অটোমেটিক্যালি এটাকে মেরামত করে আবার পুরনো অবস্থায় নিয়ে যায়, মানে ফ্রেশ অবস্থায় নিয়ে যায়। ঠিক আছে? তো সেটা রিকভারি, ফিজিক্যাল রিকভারি আর মেন্টাল রিকভারি। মেন্টাল রিকভারিতে আমরা যাচ্ছি না। ফিজিক্যাল রিকভারি ফুড দিয়ে হতে পারে এবং ঘুম দিয়ে হতে পারে, স্লিপ দিয়ে হতে পারে। তারপর আবার ঘুমায়-টুমায় আমি যখন সকালবেলা উঠি আবার নাস্তা খাওয়াও ইজ এ কাইন্ড অফ রিকভারি। নাস্তা খেয়ে আমরা আবার অ্যাক্টিভিটিতে নেমে যাই। তাহলে আমার আশা করি এটা বুঝতে পারছো যে আমাদের টোটাল ডেইলি লাইফ সাইকেল কিন্তু এটাই। যে আমরা অ্যাক্টিভিটি করি, আমরা ক্লান্ত হই এবং আমরা রিকভারি। এই ৩ স্টেপের মধ্যে দিয়ে আমাদের প্রতিদিনের লাইফ সাইকেল এরকম প্রতিদিন চলতেছে। এর মধ্যে মজার ব্যাপার হচ্ছে, এর মধ্যে এই ৩ টা স্টেজের মধ্যে যদি আমরা অ্যাক্টিভিটি বেশি করি, সেই তুলনায় যদি রিকভারি কম হয়, অ্যাক্টিভিটি বেশি হলো, রিকভারি কম হলো, তাহলে আমাদের হেলথ ব্রেকডাউন, লস অফ এফিসিয়েন্সি, যেটা আমি বলছি লস অফ এফিসিয়েন্সি এন্ড হেলথ ব্রেকডাউন। লস অফ এফিসিয়েন্সি হচ্ছে আমাদের কাজের কর্মদক্ষতা কমে যাবে এবং হেলথ ব্রেকডাউন মানে আমি অসুস্থ হয়ে যাব। যদি কিনা আমি অ্যাক্টিভিটি বেশি করি। যদি ওখানে অ্যাক্টিভিটি বেশি করি, সেই তুলনায় রিকভারি কম হয়। অ্যাক্টিভিটি বেশি করতেছি, রিকভারি কম। তাহলে এই ঘটনাটা ঘটবে। আমার কর্মদক্ষতা কমে যাবে। আমি অসুস্থ হয়ে পড়ব। এবার যদি আরেকটা জিনিস হয়, আরেকটা জিনিস হয় যে অ্যা রিকভারি বেশি হচ্ছে, অ্যাক্টিভিটি কম হচ্ছে, হোয়াট উইল হ্যাপেন? এটাও তোমরা জানো। যে রিকভারি বেশি হচ্ছে, অ্যাক্টিভিটি কম হচ্ছে। আমরা
গোল হয়ে ফুটবল হয়ে যাবে, তাই না? গোল হয়ে যাবে ফুটবল। যেটা কিনা এখন লকডাউনে হচ্ছে সেটা হলো আমরা অ্যাক্টিভিটি কম করতেছি, অ্যাক্টিভিটি কম আমাদের কিন্তু রিকভারি বেশি হচ্ছে, চূড়ান্ত রিকভারি হচ্ছে। আমরা ঘুমাইতে পারতেছি কোনো টেনশন ছাড়া, চিন্তা ছাড়া ঘুমাইতেছি। হ্যাঁ, আর যাদের ক্রাইসিস আছে তাদের কথা ভিন্ন। আমি জেনারেল এর কথা বলছি। জেনারেল মানে আমাদের স্ট্যান্ডার্ড এর কথা বলতেছি। যে আমরা কি ফেস করতেছি। বাট যারা গরিব, যাদের আর্থিক আ সংস্থান নাই বা ওরকম নাই, তারা কিন্তু খুব বিপজ্জনক অবস্থায় আছে। সেটা ভিন্ন কথা। আমাদের রেসপেক্টটা আলোচনা করতেছি। আমাদের মধ্যে অনেকেও এরকম বিপদগ্রস্ত অবস্থায় আছে। যাই হোক, যেটা ঘটনা ঘটেছে লকডাউনে সেটা হচ্ছে অতিমাত্রায় আ রিকভারি হচ্ছে, সঠিক কি বলে? অ্যাক্টিভিটি কম। যার ফলে আমাদের শরীরে মেদ জমে যাচ্ছে, চর্বি জমে যাচ্ছে, আমাদের ওজন বেড়ে যাইতেছে। এ আমরা ফুটবলের মতো হয়ে যাই। মানে, মানে ২ টা চিত্রই আমি বললাম। ঠিক আছে? এখন আসো যে অ্যাক্টিভিটির কথা বললাম আমরা এতক্ষণ। অ্যাক্টিভিটিটা অ্যাক্টিভিটিটা কোথায় হয়? আমি যখন আমি যখন অ্যাক্টিভিটি করি তখন আমি আমার ভার্সিটিতে করি। তা আমার অ্যাক্টিভিটিটা কোথায় হয়? আমার রুমে হয়, অথবা আমার আমার তোমাদের সাথে আমার ক্লাসরুমে হয়। এই তো আমার অ্যাক্টিভিটি। আমার রুম, অথবা টিচার্স রুম, অথবা টিচার্সদের মিটিং রুম, অথবা তোমাদের সাথে ক্লাসে। তার মানে ওই কয়টা স্পেসেই আমি ঘোরাফেরা করি আমার সারাক্ষণ অ্যাক্টিভিটিতে। আমার যতক্ষণ অফিস আওয়ার ততক্ষণে আমি ওই কয়টা স্পেসে ঘোরাঘুরি করি। এবার তুমি আসো, তুমি কিন্তু ক্লাসরুমে ঘোরাঘুরি করো, আবার ক্যান্টিনে যাও, অল্পক্ষণের জন্য ক্যান্টিনে যাও মেবি, বা আশেপাশে একটু ঘোরাঘুরি করো, বা বেশিরভাগ সময় তোমার কাটে ক্লাসরুমে। তার মানে তোমার ওটা অ্যাক্টিভিটি প্লেস, হ্যাঁ? তারপর তোমার ফাদার যায় অফিসে, তারও অ্যাক্টিভিটি স্পেস, তার রুমটা এবং তার সংলগ্ন আরো ২-১ টা রুম। খেয়াল করো। তোমার মার অ্যাক্টিভিটিটা কোথায়? মেবি সে যদি কর্মজীবী হয় তাহলে তো সে তার বাবার মতোই অফিসে যাচ্ছে। আর না হলে সে রান্না-বান্না করে কিচেনে, টু বেডরুম, কিচেন টু টিভি রুম, বা এই জাতীয় কিছু। মানে তার অ্যাক্টিভিটি ওই কটা রুম। এখন খেয়াল করো, এই অ্যাক্টিভিটি রুম গুলা কে ডিজাইন করতেছে? কে ডিজাইনার? আর্কিটেক্ট। আর্কিটেক্ট ডিজাইন করতেছে। যদি আর্কিটেক্ট ডিজাইন, বেশিরভাগই আমি ধরে নিলাম স্পেস ডিজাইন, সমস্ত স্পেস ডিজাইন আর্কিটেক্ট করেছে। ওকে? তাহলে অ্যা হু ইস রেসপন্সিবল ফর দোজ স্পেসেস? আর্কিটেক্ট। হুম? যে ডিজাইন করেছে সে, বা আমি সোজা কথাই বললাম, ডিজাইনার, যে স্পেস ডিজাইন করেছে সে। তার মানে স্পেস ডিজাইন যে করেছে সে ওই স্পেস গুলার কমফোর্ট হলো কি হলো না তার জন্য রেসপন্সিবল পারসন। হুম? এখন আমি অ্যাক্টিভিটি করতেছি, ক্লাসরুম গুলাতে অ্যাক্টিভিটি করতেছি আমার রুমে। এখন সেই রুম যদি কমফোর্টেবল না হয়, হোয়াট উইল হ্যাপেন? সেম থিং হ্যাপেন। একই ঘটনা ঘটবে। ওভার অ্যাক্টিভিটির জন্য যেই ঘটনা ঘটছিল, আমি ডিসকমফোর্ট একটা সিচুয়েশনে কাজ করার জন্য সেম ঘটনা ঘটবে। তার মানে আমার ক্লাসরুম, আমি যেখানে অ্যাক্টিভিটি করতেছি, আমার ক্লাসরুম যদি ডিসকমফোর্টেবল হয়, আমার রুম যেখানে আমি থাকতেছি সেখানে সেটা যদি ডিসকমফোর্ট এর কারণ হয় বা কমফোর্টেবল না হয়, তাহলে সেম ঘটনা ঘটবে, লস অফ এফিসিয়েন্সি। তার মানে আমার কর্মদক্ষতা কমবে, এবং অতিমাত্রায় যদি অ্যাক্টিভিটি হয়ে যায় তাহলে আমার হেলথ ব্রেকডাউন হবে। তার মানে প্রথমত আমার এফিসিয়েন্সি লস হবে, তারপরে হেলথ। তোমাদের কথা দিয়ে আমি রেফারেন্স দিই যে তুমি এমন একটা ক্লাসরুমে থাকো, কাজ করতেছো, ডিজাইন করতেছো, সেই ক্লাসরুম যদি কমফোর্টেবল না হয়, সেই ক্লাসরুমে যদি কমফোর্টেবল না হয়, তুমি কি সেই পেজে সেই পেসে তুমি ডিজাইন করতে পারবা? সেই পেসে তুমি আমার কথা শুনতে পারবা এবং শুনে বুঝতে পারবা? অবশ্যই না। তুমি একটা ডিসকমফোর্টেবল সিচুয়েশনে আমার কথা শুনে দেখো, আর তুমি একটা কমফোর্টেবল সিচুয়েশনে আমার কথা শুনে দেখো। একটা কমফোর্টেবল সিচুয়েশনে আমার কথা শুনলে তুমি ৫ মিনিটে যেটা বুঝতে পারবা, একটা ডিসকমফোর্ট সিচুয়েশনে থেকে আমার কথাটা একই কথা শুনলে তোমার সেটা বুঝতে ২০ মিনিট লাগবে। তার মানে স্পেস একটা বিশাল ফ্যাক্টর। সেটা কমফোর্টেবল কি কমফোর্টেবল না, একটা বিশাল ফ্যাক্টর। তার মানুষের হিউম্যান বডির উপর খুব আ ক্রিয়া করে। তার মানে অবশ্যই আমাদের হিউম্যান অ্যাক্টিভিটি যে সমস্ত স্পেসে হয় তা কমফোর্টেবল হওয়া জরুরি। যদি না হয় তাহলে লস অফ এফিসিয়েন্সি হবে। লস অফ এফিসিয়েন্সি হবে, মানুষের কর্মদক্ষতা কমে যাবে। এবা মানুষের শরীরও ভেঙে পড়বে, বা মানুষ অসুস্থ হয়ে যাবে। এখন আসো,
অসুস্থ হয়ে গেলে কি হবে, আর লস অফ এফিসিয়েন্সি হলে কি হবে। চিন্তা করো, এই সমস্ত স্পেস গুলো সবই তো আর্কিটেক্ট ডিজাইন করছে, ধরো ডিজাইনার ডিজাইন করছে। এখন এই স্পেস গুলাতে তুমি হাজার হাজার কোটি কোটি মানুষ কাজ করতেছে। এই কোটি কোটি মানুষের যদি লস অফ এফিসিয়েন্সি হয়, তাহলে পুরো দেশটাই রসাতলে যাবে। খেয়াল করো, পুরো দেশটাই কিন্তু প্রবৃদ্ধির হার কমে 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 12টা বেজে যাবে। তার মানে মানুষের গণহারে, তুমি তো একটা, আমি তো একটা ক্ষুদ্র মানুষ বা তুমি একটা ক্ষুদ্র মানুষ, আমার একজনের লস অফ এফিসিয়েন্সি ডাজন্ট ম্যাটার। বাট এটা যদি কোটিতে হয়, যে 5 কোটি কর্মজীবী মানুষের লস অফ এফিসিয়েন্সি হচ্ছে ডেইলি 7 ঘন্টা কাজ করতে পারতো, সেখানে সে ডেইলি 3 ঘন্টার কাজ করে। যেখানে ডেইলি 7 ঘন্টার কাজ করতে পারতো, সেখানে ডেইলি 3 ঘন্টার কাজ করে। তার মানে এফিসিয়েন্সি অলমোস্ট হাফ। তার মানে যেই রোজগার হতে পারতো $100, সেই রোজগার কমে হয়ে যাবে $50। তার মানে অর্ধেকে নেমে যাচ্ছে। আমি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে মাস পিপলের লস অফ এফিসিয়েন্সি হলে কি দুর্ঘটনা করতে পারে। আর সবাই কিন্তু কোনো না কোনো ইনডোর স্পেসে কাজ করতেছে। আমাদের অ্যাক্টিভিটি, ডেইলি অ্যাক্টিভিটি ম্যাক্সিমাম ইনডোর স্পেসে হচ্ছে, অফিসে হচ্ছে, ক্লাসরুমে হচ্ছে, এইসব জায়গাতেই হইতেছে। আউটডোর ক্লাইমেট, আমরা আউটডোর ক্লাইমেটের কন্ডিশন আমরা চেঞ্জ করতে পারি না, বাট ইনডোর ক্লাইমেটের কন্ডিশন আমরা চেঞ্জ করতে পারি। তার মানে এত এত বিল্ডিং, তার মধ্যে ইনডোর স্পেস, সমস্ত কিছু ডিজাইনাররা তৈরি করছে। সেই ডিজাইনারদের তৈরি করা স্পেস গুলা যদি কমফোর্টেবল না হয়, তাহলে এই রকম ডিজাস্টার হয়ে যেতে পারে। আমাদের একদম প্রবৃত্তি কমে যেতে পারে। তো যাই হোক, এই ব্যাপারটা আমরা জানলাম। তার মানে ডেইলি অ্যাক্টিভিটির ঘটনাটা আমরা জানলাম। The effect of thermal environment on man is a factor of considerable importance. তার মানে আহ, এই যে থার্মাল এনভায়রনমেন্টের সাথে যে মানুষ যে ক্রিয়া করতেছে, অ্যাক্টিভিটি করতেছে, এই মানুষটা আদৌ কমফোর্টেবল ফিল করতেছে কিনা, বা কমফোর্ট তার জন্য এনশিওর হলো কিনা, এটা একটা বড় ফ্যাক্টর। কারণ সেটা এখানে বলতেছে যে কনসিডারেবলি খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ এর ফলে লস অফ এফিসিয়েন্সি। হ্যাঁ, ওকে। এরপর আমরা চ্যাপ্টার নাম্বার, সরি, আমরা এরপর স্লাইড নাম্বার, নেক্সট স্লাইডে চলে গেলাম। হ্যাঁ, নেক্সট স্লাইডে ইফেক্ট অফ থার্মাল এনভায়রনমেন্ট অন ম্যান ইজ এ ফ্যাক্টর অফ কনসিডারেবল ইম্পর্টেন্স। ওই আগের কথাই। এখন এই যে আমাদের এই যে স্পেস গুলো যেখানে হিউম্যান অ্যাক্টিভিটি হয়, আমি একটু আগে যে বললাম যে আমার ক্লাসরুম বা আমি যেখানে অফিস, আমি যেখানে বসি, সেখানে যে অ্যাক্টিভিটিটা হয়, সেই অ্যাক্টিভিটি মূলত 4টা এলিমেন্টস এর উপর নির্ভরশীল বেশি। আমি আমরা এতক্ষণ কিন্তু ক্লাইমেট এলিমেন্ট গুলো অনেকগুলো পড়ছি। তার মধ্যে থেকে এখন আমি আস্তে আস্তে আরো কমায় নিয়ে আসছি। 4টা এলিমেন্ট ইনডোর ক্লাইমেটকে সব থেকে বেশি নিয়ন্ত্রণ করে, সেজন্য আমরা এই কয়টা এলিমেন্ট নিয়েই বেশি কনসার্ন। হ্যাঁ, তো সেই 4টা এলিমেন্ট কি? টেম্পারেচার, হিউমিডিটি, রেডিয়েশন এন্ড এয়ার মুভমেন্ট। 4টা। প্রেসিপিটেশন আলাদা করে এখানে নাই, সোলার রেডিয়েশন আলাদা করে নাই, রেডিয়েশনের মধ্যেই সব পড়ে গেছে। প্রেসিপিটেশন আলাদা করে থাকবে না, কারণ এটা ইনডোর ক্লাইমেট, সো প্রেসিপিটেশনের ইমপ্যাক্ট নাই। এছাড়া প্রেসিপিটেশনের আলাদা করে আমি খুব বেশি দরকার দেখি না, কারণ এটার সাথে হিউমিডিটি সম্পর্ক। প্রেসিপিটেশন বেশি হওয়া মানে ওয়াটার রিসোর্স বাড়া, মানে অ্যাবসলিউট হিউমিডিটি বাড়া, প্রেসিপিটেশন বেশি হওয়া মানে। তো এটা হিউমিডিটির সাথে মোস্টলি রিলেটেড। তো আসো 4টা এলিমেন্ট সম্পর্কে আমরা আহ, আহ, আমরা আরো কমাই নিলাম এলিমেন্ট। 4টা এলিমেন্ট মোটামুটি আমাদের ইনডোর ক্লাইমেটকে নিয়ন্ত্রণ করে। আরো 2টা আছে, সেটা আমরা আসবো। আরো 2টা আছে, সেটা হচ্ছে, একটা হচ্ছে সাবজেক্টিভ ভেরিয়েবল, আরেকটা হলো কি বললাম, আরেকটা তো আমি নিজেই হারাই ফেলছি। আচ্ছা, মনে পড়ে যাবে। আপাতত এই 4টার কথা মাথায় রাখো, এই 4টার কথা মাথায় রাখো। টেম্পারেচার, হিউমিডিটি, রেডিয়েশন এন্ড এয়ার মুভমেন্ট, এই 4টা বিষয় আমাদের থার্মাল এনভায়রনমেন্টকে নিয়ন্ত্রণ করে। ওকে। এর আগে আমি আরো বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম যখন এনভায়রনমেন্ট পড়ছিলাম। এখন থার্মাল এনভায়রনমেন্ট ইনডোর ক্লাইমেটে এই 4টা বিষয়েই আমরা হাইলাইট করব। ওকে, ফাইন, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এবার আমরা জানবো মানুষের সম্পর্কে, যেটা আমরা বলতেছিলাম এট দ্য বিগিনিং, যে মানুষ সম্পর্কে জানাটা জরুরি, যেহেতু মানুষ এনভায়রনমেন্টের সাথে কিভাবে রিয়েক্ট করে সেটা আমাদের জানা জরুরি।
তো আসো মানুষ সম্পর্কে জানি, মানুষ অনবরত হিট প্রডিউস করতেছে, অনবরত হিট প্রডিউস করতেছে, এভরিবডি হিট প্রডিউস করতেছে। আমরা হিট প্রডিউস করার কেন প্রয়োজন হচ্ছে? হিট হচ্ছে এনার্জি। হ্যাঁ, এনার্জি প্রডিউস করার কেন প্রয়োজন হচ্ছে? কারণ আমাদের দৈনিক প্রতিদিনই কিছু না কিছু অ্যাক্টিভিটি বা কর্মকাণ্ড আছে। যেমন যেমন কিছু কর্মকাণ্ড আছে যেমন সেটা স্বয়ংক্রিয়ভাবেই চলে, আর কিছু কর্মকাণ্ড আছে যেগুলো আমরা বাই ফোর্স করি। বাই ফোর্স করি যেমন কর্মকাণ্ড, আমার অফিসে যেতে হয়, আমার ক্লাস নিতে হয়, আমার ঘোরাঘুরি করতে হয়, আমার এদিক ওদিক অফিসে ব্যাংকে যেতে হয়। দোজ আর দ্য অ্যাক্টিভিটিস। হ্যাঁ? তো এইটার জন্য আমার এনার্জি প্রয়োজন। তো সেই এনার্জি বডিকে প্রোডিউস করতে হয়। এটা একটা বিষয় গেল। আরেকটা হচ্ছে আমার অর্গান গুলা চলতেছে। আমার হার্ট পাম্প করতেছে, আমার লাং চলতেছে, আমার কিডনি চলতেছে, আমার ব্লাড সার্কুলেশন হচ্ছে, বডি প্রেশার। এটা চলমান রাখতে গেলেও সার্টেন পরিমাণ এনার্জির প্রয়োজন। সেজন্য আমি এনার্জি প্রয়োজন হচ্ছে। তার মানে বডিকে এনার্জি প্রোডিউস করতেই হয় এগুলাকে সামাল দেওয়ার জন্য। ওকে? আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে বডির হিট প্রোডাকশন। হুম? অনবরত তাহলে বডিকে হিট প্রোডিউস করতে হয়। এক হচ্ছে আমাদের টিস্যু বিল্ড করার জন্য আমি ২ টা কথা বলছি। আমি ঘোরাঘুরি করি, অ্যাক্টিভিটি করি সেটার কথা বলছি। আমি আরেকটা বলছি যে আমার অর্গান গুলা চালু রাখতে গেলে লাগে। আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, টিস্যু বিল্ডিং এর কথা। যে আমাদের অনবরত টিস্যু মারা যাচ্ছে এবং টিস্যু প্রোডিউস হচ্ছে। তো টিস্যু বিল্ড করতে গেলেও আমার সার্টেন পরিমাণ এনার্জি আমার প্রয়োজন হচ্ছে। তো সেজন্য বডি অনবরত হিট প্রোডিউস করে। এখন আসো যে হিট প্রোডাকশন প্রসেসটা কিভাবে হিট প্রোডাকশন করে? আমরা খাবার খাই, এই খাবার মেটাবলিজম প্রক্রিয়ায় ভেঙে এই এনার্জি বা হিট আ উৎপন্ন হয়। তার প্রক্রিয়াকে বলে মেটাবলিজম। ওকে? The process involved in converting foodstuff into living matters and useful form of energy are known as metabolism. তার মানে মেটাবলিজম প্রক্রিয়ায় হচ্ছে সেই প্রক্রিয়া যে প্রক্রিয়ায় ফুডস্টাফ কনভার্ট হয়ে এনার্জি প্রোডিউস হয় এবং ফুডস্টাফ আ আ আমাদের শরীর বিল্ড আপ করে। এই গেল মেটাবলিজম। হ্যাঁ? এই মেটাবলিজম আমি এর আগে ধারণা দিচ্ছি মেটাবলিজমের প্রকারভেদ নিয়ে। মেটাবলিজম ২ ধরনের। একটা হচ্ছে বেসাল মেটাবলিজম, আরেকটা বলে মাসকুলার মেটাবলিজম। নাও হোয়াট ইস কল্ড বেসাল মেটাবলিজম? বেসাল মেটাবলিজম হচ্ছে বেসাল মানে বেসিক। বেসাল মানে হচ্ছে বেসিক। বেসিক মেটাবলিজম। যেই মেটাবলিজম প্রক্রিয়া ইস এ মাস্ট, হতেই হবে। মানুষকে বেঁচে থাকতে গেলে হতেই হবে, এটাকে বলে বেসাল মেটাবলিজম। কোন প্রক্রিয়া? যেমন মানুষকে বেঁচে থাকতে গেলে কি হতে হবে? তার অর্গান গুলা চলতেই হবে। তার হার্ট পাম্প করতেই হবে, তার লাং চলতেই হবে, তার ব্লাড সার্কুলেশন হতেই হবে, তার কিডনি চলতেই হবে। তো এই বেসিক অর্গান গুলা চলার জন্য যে এনার্জিটা প্রয়োজন, সেই এনার্জিতে করতে গেলে যে মেটাবলিজম, এটাকে বলে বেসাল মেটাবলিজম। তার মানে বেসাল মেটাবলিজম ইজ এ কাইন্ড অফ মাস্ট টাইপের জিনিস, যে হতেই হবে। ঘটনাটা ঘটতেই হবে। দ্যাট ইজ কল্ড, এটা আমাদের কোনো হাত নাই। বেসাল মেটাবলিজম প্রক্রিয়া ঘটবেই। ওকে? যতক্ষণ মানুষ বেঁচে থাকবে। আরেকটা হচ্ছে মাসকুলার মেটাবলিজম। মাসকুলার মেটাবলিজম হচ্ছে মাসল মুভমেন্ট। এটা তোমার নিয়ন্ত্রণে আছে। এখন আমি যদি মাসল মুভমেন্ট না করি, আমি যদি চুপচাপ শুয়ে থাকি, কোন মাসল মুভমেন্ট করলাম না, তাহলে আমার এটার জন্য এনার্জির প্রয়োজন হবে না। ওকে? দ্যাট ইজ কল্ড মাসকুলার মেটাবলিজম। তার মানে আমি মাসল মুভমেন্ট করি, সেইজন্য আমার এনার্জি দরকার হয়। সেইজন্য যেই মেটাবলিজম দ্যাট ইজ কল্ড মাসকুলার মেটাবলিজম। তার মানে মাসল মুভমেন্টের জন্য এনার্জিটা কাজে লাগে। ওকে? তাহলে ২ টা ভাগে ভাগ করে ফেললাম। একটা হচ্ছে বেসাল মেটাবলিজম, আরেকটা হচ্ছে মাসকুলার মেটাবলিজম। মাসকুলার মেটাবলিজম ডিপেন্ডস অন আস, যে আমরা কি কাজ করতেছি। কেউ ইট ভাঙতেছে, তার জন্য হায়ার রেটের মাসকুলার মেটাবলিজম এর প্রয়োজন হবে। যে কিছুই করতেছে না, পড়ার টেবিলে বসে আছে, তার কিন্তু এনার্জি খরচ একটু হলেও কম হচ্ছে। আবার যে ড্রিল মেশিন চালাচ্ছে, বড়, বড় ড্রিল মেশিন চালায় পাথর ভাঙতেছে বা পাহাড় রক আ কাটতেছে। এরকম দেখছো না? যে পাহাড় ভেঙে পাথর বের করতেছে। এরকম বড়, বড় ড্রিল মেশিন দিয়ে। পুরো বডি কাঁপতেছে তার। তো এরকম ধরনের ইটস আ কাইন্ড অফ হার্ড ওয়ার্ক। তো এটার ক্ষেত্রে হাইয়েস্ট লেভেলের মেটাবলিজম প্রক্রিয়ার প্রয়োজন বা হাইয়েস্ট লেভেলের এনার্জি প্রয়োজন। তো যাই হোক, আমাদের মোট কথায় তোমরা শুনে অবাক হবা, যে যদি এটা না জেনে থাকো, শুনে অবাক হবা যে আমরা যেই পরিমাণ এনার্জি প্রোডিউস করতেছি ফুড স্টাফ ভেঙে, যেই পরিমাণ এনার্জি প্রোডিউস হচ্ছে তার মাত্র 20% 20% আমরা ইউটিলাইজ করি। মাত্র 20% আমরা ইউটিলাইজ করি। বাকি 80% ই জেনারেল কথা বলতেছে। বাকি 80% ই সারপ্লাস হিট।
সারপ্লাস মানে হচ্ছে এক্সট্রা, তাহলে তার 80% এক্সট্রা হিট, সেই হিটটা মানুষকে ডিসিপেট করতে হয়। ডিসিপেট মানে ছেড়ে দিতে হয়। কোথায় ছেড়ে দিতে হয়? এনভায়রনমেন্টে ছেড়ে দিতে হয়। এখন আসো যে এনভায়রনমেন্টে ছেড়ে দিতে হয় এটা কিভাবে বুঝবো আমরা? তুমি খেয়াল করে দেখো, তুমি এটা টের পাবা। তোমরা যদি একটা ক্লাসে একটা ক্লাসরুমের মধ্যে 40-50 জন থাকো এবং ক্লাসরুম এসিটা বন্ধ করে দাও এবং দরজা জানালা আটকায় দাও, দেখবে যে ক্লাসরুমটা অসম্ভব গরম হয়ে গেছে। এমনি এমনি তো আর গরম হয় নাই, তোমরা সবাই মিলে হিট ছাড়তেছো, হিট ডিসিপেট করতেছো। ডিসিপেশন মানে ছাড়া। হিট ছাড়ছো, এই জন্য ক্লাসটা গরম হয়ে গেছে। একটা রুমের মধ্যে 4-5 জন থাকো, দেখবা রুমটা গরম হয়ে যাবে। অবশ্যই তুমি মেকানিক্যাল ডিভাইস বা আর্টিফিশিয়াল ভেন্টিলেশন ব্যবহার করতে পারবে না। মানে তুমি এসি ব্যবহার করলে তো টের পাবা না। এসি তো অটোমেটিক এটা ভেন্টিলেশন করে এটা ঠান্ডা করে দিচ্ছে। ওইটা করলে তুমি আসল ঘটনা জানতে পারবে না। তাহলে এটা তো হয়, আমরা অনবরত হিট ছাড়তে থাকি। ওকে, তাহলে তার মানে আমরা 20% এনার্জি কাজে লাগাই আর 80% হচ্ছে আমাদের সারপ্লাস হিট বা এক্সট্রা হিট আমাদের ছেড়ে দিতে হয়। এই যে আমরা রান্না করি যখন তখন এই যে রান্নার প্রক্রিয়ায় যে চুলা জ্বালাই, তার মধ্যেও এনার্জি মাত্র 30% মেবি খরচ হয়। বাকি 70% এনার্জি এনভায়রনমেন্টে চলে যায়। তার মানে কি পরিমাণ এনার্জি অপচয় হয়? ইমাজিন জাস্ট, যে আমরা সামান্য রান্না করতেছি, সেই রান্না করাতেও আমরা পুরো এনার্জি কাজে লাগাইতে পারতেছি। আমরা মাটি থেকে তোলা পেট্রোল পোড়ানো বা গ্যাস পোড়ানো বা কয়লা পোড়ানো যেই ইলেকট্রিসিটি, হ্যাঁ, সরি, যেই কি বলে জ্বালানি বা ফুয়েল, সেটা আমরা পুরো মাত্র 30% ব্যবহার করতেছি, আবার 70% এর অপচয় হচ্ছে। মানে আমরা কি পরিমাণ অপচয় করি ইমাজিন। আমাদের এইখানেও খেয়াল করে দেখো, 20% কাজে লাগে, 80% হচ্ছে সারপ্লাস বা এক্সট্রা হিট, যেটা আমাকে এনার্জি যেটা কিনা আমাদের এনভায়রনমেন্টে ছেড়ে দিতে হবে। তার মানে এখানেও খানিকটা এনার্জির অপচয়। হুম? তো এবার আমরা তার মানে এটা মাথায় রেখো, 20% এনার্জি আমরা কাজে লাগাইতে পারি, 80% আমাদের এক্সট্রা বা সারপ্লাস। এর মধ্যে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে প্লিজ আস্ক মি, হ্যাঁ, জিজ্ঞেস করতে হবে কোশ্চেন। যদি এর মধ্যে কোনোটা না বুঝে থাকো তাহলে আমি দিতে পারি, রিপিট করবো। ওকে, তোমরা শুনতেছো তো সবাই? জি স্যার। ওকে, কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে হবে। আমি এখন পর্যন্ত কোশ্চেন পাই না, আমি ধরে নিব তোমরা বুঝে ফেলতেছো সবকিছু। আচ্ছা, নেক্সট স্লাইডে আমরা যাই। নেক্সট স্লাইডে হলো মানুষ। এই স্লাইডটা প্রথম কথা হচ্ছে মনে রাখার কোনো প্রয়োজন নাই। এই স্লাইডটার এই চার্টটা মনে রাখার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র জানার জন্য। ওকে, আমরা এখান থেকে কি জানবো? আমরা এখান থেকে দেখবো যে বিভিন্ন অ্যাক্টিভিটি করার জন্য কি পরিমাণ এনার্জি আমরা এনভায়রনমেন্টে ডিসিপেট করি। The excess heat production varies with the overall metabolic rate and depends on the activity. কি পরিমাণ এনার্জি আমরা এনভায়রনমেন্টে ছাড়ি। দেখো, যখন আমরা ঘুমায় থাকি, স্লিপিং কন্ডিশন, তখন আমরা 70 ওয়াট। এই ইনফরমেশনটা যে একদম 100% কারেক্ট আমি বই থেকে নিচ্ছি। ইনফরমেশন যে 100% কারেক্ট এটার গ্যারান্টি নেই। ঠিক আছে, কারণ আমি কয়েকটা জায়গায় একটু হেরফের পাইছি, ওয়াটে ডিজিটে হেরফের পাইছি। ডাজন্ট ম্যাটার, আমরা তারপরে একটা সম্যক ধারণা পাবো যে আমরা যখন ঘুমায় থাকি তখনও আমরা 70-70 ওয়াট পার, এখানে তো পার মিটার স্কয়ার হবে না, সরি, 70 ওয়াট আমরা এনার্জি ছাড়ি। এনার্জি ওয়াট কিন্তু ক্ষমতার একক, জুল পার সেকেন্ড হচ্ছে ওয়াট। তার মানে পার সেকেন্ডে 70 জুল, পার সেকেন্ডে 70 জুল পরিমাণ এনার্জি আমরা এনভায়রনমেন্টে ছাড়ি, বা 70 ওয়াট এনার্জি আমরা ছাড়ি যখন সিম্পলি আমরা ঘুমাই থাকি, কোনো অ্যাক্টিভিটি করতেছি না। যখন সিটিং, বসে থাকি, মডারেট মুভমেন্ট করতেছি, যেমন এখন আমি যেটা করতেছি, চেয়ারের মধ্যে বসে আছি, হালকা পাতলা আমি হাত পা নাড়াচ্ছি, এরকম একটা সিচুয়েশন। হ্যাঁ, এইটাতে আমি 130, আমার সিচুয়েশনটা একটু বেশি, আমি কথা বলতেছি। হ্যাঁ, তাহলে আমারটা মনে হয় আরেকটু বেশি হবে। তোমাদের সিচুয়েশন চিন্তা করো, তুমি বসে আছো এবং হালকা হাত পা নাড়াচাড়া করতেছো, মেবি তোমাদের ক্ষেত্রে 130 থেকে 160 ওয়াট তুমি এনার্জি থাকতেছে এনভায়রনমেন্টে। এরকম স্ট্যান্ডিং, একটু হাঁটাহাঁটি করতেছো, দাঁড়ায় আছো, এরকম একটা সিচুয়েশনে 160 থেকে 190 ওয়াট তুমি করতেছো। এরকম এরকম অনেক আছে। হেভি ওয়ার্ক হতে পারে কেমন, ম্যাক্সিমাম হার্ড ওয়ার্ক হতে পারে 30 মিনিট পর্যন্ত মানুষ করতে পারে। এটা হচ্ছে 1100 ওয়াট পার মিটার, সরি 1100 ওয়াট, আমি বারবার মিটার স্কয়ারে চলে যাচ্ছি, কারণ আগে
সোলার রেডিয়েশন মিটার স্কয়ার এমএ পেয়েছিলাম। ওকে, 1100 ওয়াট পর্যন্ত আমরা ডিসিপেট করতে পারি, হিট ছাড়তে পারি এনভায়রনমেন্ট। তাহলে খেয়াল করে দেখো ম্যাক্সিমাম 1100 ওয়াট পর্যন্ত ছাড়তে পারি। আর যখন আমরা ঘুমাই থাকি তখনও 70। আর এখন যেটা করতেছো তখন 150 এর মতো। এখন তুমি যেভাবে বসে আছো, এখন খেয়াল করো, একটা এনার্জি বাল্ব হলো ধরো 25 ওয়াট। একটা এনার্জি ভালো এনার্জি বাল্ব 25 ওয়াট, মানে ভালো আলো দেয়, একটা রুম আলোকিত করে ফেলতে পারে 25 ওয়াটের এনার্জি বাল্ব। তার মানে তুমি খেয়াল করো, তুমি একাই ছয়টা ছয়টা এনার্জি বাল্বের সমান অনবরত হিট ডিস্ট্রিবিউট করতেছো। মানে একটা এনার্জি বাল্ব যে পরিমাণ এনার্জি খাচ্ছে, এই তার 6 গুণ তুমি একাই প্রডিউস করতেছো। তার মানে একটা ক্লাসে যখন 50 জন থাকে, একটা ক্লাসে যখন 50 জন থাকে, তখন তারা 6টা করে এনার্জি বাল্ব যদি হয়, তাহলে খেয়াল করে দেখো 5 6 30, 300 300টা এনার্জি বাল্বের সমান। 300টা বাল্ব 300টা বাল্ব 300টা 25 ওয়াটের বাল্বের সমান। তাহলে 300টা 25 ওয়াটের বাল্ব তুমি ক্লাসরুমে জ্বালায় দেখো তো কি অবস্থা হয়, কিরকম আলোকিত হবে 300টা বাল্ব। তার মানে আমি জাস্ট আলো দিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করেছি। আলো তো কাইন্ড অফ ফর্ম অফ এনার্জি, তো লাইট দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। মানে আমরা তো হিট ওরকম ভাবে ফিল করতে পারি না কি পরিমাণ এনার্জি। আমরা ওয়াট কথা বললে 300 ওয়াট বললে, 3000 ওয়াট বললে তুমি ফিল করতে পারো যে কি কি পরিমাণ ফিল করতে পারি, কারণ আমরা এটা নিয়ে বেশি ফিল করি না, এই জন্য ফিলও করতে পারি। সেই জন্য একটু ঘুরায় তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তো যাই হোক, তার মানে হিউজ পরিমাণ এনার্জি আমরা আসলে ডিসিপেট করি বা ছাড়ি, হ্যাঁ? প্রতিনিয়ত। আমরা তো সবসময় ঘুমাই না যে সারাক্ষণ 70 ওয়াটের সাথে থাকি। আমরা বিভিন্ন অ্যাক্টিভিটি করি, সেই অনুযায়ী কখনো 150, কখনো 200, কখনো 300, হ্যাঁ, ওয়াট আমরা এনভায়রনমেন্টে ছাড়তে থাকি। তাহলে গেল, আমরা এটা জানলাম আর কি ঘটনাটা সম্পর্কে। এরপরে আমরা নেক্সট স্লাইডে যাই যে আমরা আবার আগের কথায় ফেরত যাই, যে আমরা যেই পরিমাণ এনার্জি প্রডিউস করি বা মেটাবলিজম প্রক্রিয়া যেই পরিমাণ এনার্জি প্রডিউস করি, তার মাত্র 20% এনার্জি 20% এনার্জি আমাদের কাজে লাগে, বেসাল মেটাবলিজমের কাজে লাগে এবং হিউম্যান অ্যাক্টিভিটির জন্য কাজে লাগে। মানে দুইটা কাজে 20% এনার্জি ব্যয় হয়, বাকি 80% হচ্ছে সারপ্লাস বা এক্সট্রা হিট। এই এক্সট্রা হিট আমাকে বডি থেকে বের করে দিতে, আমাকে যদি বডি থেকে বের না করতে পারি, তাহলে বডির টেম্পারেচার রাইজ করতে থাকে। তাই তো হওয়ার কথা লজিক্যালি। আমি যদি এইটাকে না ছেড়ে দিই এনভায়রনমেন্টে, তাহলে আমার ভিতরের টেম্পারেচার বাড়তে থাকে। কিন্তু ভিতরের টেম্পারেচার বেড়ে গেলে আমাদের পক্ষে বেঁচে থাকা সম্ভব না। ঠিক আছে? তার মানে দাঁড়াচ্ছে আমাদের বডিকে ভিতরে একটা সার্টেন টেম্পারেচার সবসময় স্টেবল রাখতে হয়, যেটাকে বলে ডিপ বডি টেম্পারেচার। আবার বলতেছি ডিপ, ডিপ মানে গভীর, ডিপ ডি ডবল পি, ডিপ বডি টেম্পারেচার মানে বডির গভীরের টেম্পারেচার, যেটাকে বলে ডিপ বডি টেম্পারেচার। এই টেম্পারেচার একটা নির্দিষ্ট পরিমাণ টেম্পারেচার হয়, যেই টেম্পারেচারটা বডি সবসময় ভিতরে বজায় রাখে। তার মানে বডি হিট আপ হয়ে যায় না, গরম হয়ে যায় না। যদি বডি গরম হয়ে যায় না, বডিকে সবসময় 37 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বজায় রাখতে হয়, যেটাকে বলে ডিপ বডি টেম্পারেচার, 37 ডিগ্রি সেলসিয়াস। এটা আমরা কোথায় পাই? আমরা যখন থার্মোমিটার আমরা মাপি, জ্বর মাপি, একটা নর্মাল মানুষকে যদি থার্মোমিটার দিয়ে মাপো, তাহলে তাকে দেখবো যে 98.6 ডিগ্রি ফারেনহাইট হচ্ছে তাপমাত্রা মাপার আরেকটা একক, ইকুয়াল টু 37 ডিগ্রি সেলসিয়াস। মনে থাকবে এটা? তার মানে আমরা থার্মোমিটার দিয়ে মাপি আসলে এটা আসলে 37 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে? তো আমাদের বডির ভিতরের টেম্পারেচার অলওয়েজ 37 ডিগ্রি সেলসিয়াস। এই 37 ডিগ্রি সেলসিয়াস সামান্য এদিক ওদিক হয়, খুব হাফ ডিগ্রি মেবি, হাফ ডিগ্রি হয়তো 37.5 ডিগ্রি হয় বা 36.5 ডিগ্রি হয়, এর মধ্যেই। এর থেকে বেশি উঠানামা করলে বডির অর্গান গুলা বেঁচে থাকবে না। তার মানে বডির অর্গান গুলা, বডির মধ্যে লাং আছে, বডির মধ্যে হার্ট আছে, বডির মধ্যে কিডনি আছে, আরো অনেক অনেক অর্গান আছে, অগ্নাশয় আছে, হ্যাঁ? তো এই অর্গান গুলাকে পারফেক্ট লিভার আছে, এই বডির অর্গান গুলাকে পারফেক্টলি ওয়ার্ক করতে গেলে একটা সার্টেন ডিগ্রি টেম্পারেচার লাগে। এটাই হলো 37 ডিগ্রি সেলসিয়াস অ্যারাউন্ড।
বা 98.6 ডিগ্রি ফারেনহাইট। তো এই বডির সবসময় এই টেম্পারেচারটা মেনটেন করে এবং সুস্থ তুমি যে লোককেই মাপো না কেন এই টেম্পারেচার পাবা। সুস্থ যাকেই মাপো তাকেই এই টেম্পারেচার পাবা। যখন আমাদের জ্বর আসে তখন আমাদের বডির টেম্পারেচার বেড়ে যায়। ঠিক আছে? যখন আমাদের জ্বর আসে তখন আমাদের বডির টেম্পারেচার বেড়ে যায়। জ্বর আসলে হয় হচ্ছে আসলে বডি অ্যান্টিবডি তৈরি করে। জ্বর আসা মানে হলো ভিতরে কোনো ইন্ট্রুডার ঢুকছে বা ভিতরে কোনো জীবাণু বা ঢুকছে, সেই জীবাণুকে মারতে হবে। সেইজন্য বডি অ্যান্টিবডি তৈরি করে এবং সেই জীবাণুগুলোর সাথে ফাইট করে। আ যখন অ্যান্টিবডি তৈরি করে আ ইট নিডস এনার্জি মেবি তখন টেম্পারেচারটা বেড়ে যায়। তার মানে জ্বর আসলে কোনো অসুখ না। জ্বর হচ্ছে সিম্পটম যেটা আমরা জানি। জ্বর হচ্ছে কোনো সিম্পটম বা উপসর্গ। তার মানে শরীরের মধ্যে কোনো সামথিং ইস গোইং অন। যেটা কিনা তার মানে আমরা জ্বর হলে বুঝে নিতে পারি। জ্বর মানে হলো আসলে এটার অ্যান্টিবডি জীবাণুর সাথে ফাইট করছে। তাকে মেরে ফেলার চেষ্টা করতেছে। এখন যে জিতবে আ তো বুঝতেই পারতেছো। আ জীবাণুগুলাকে মেরে ফেলতে পারলে তোমার বডি জিতলো। আর জীবাণুগুলাকে না মারতে পারলে ভাইরাস বা ব্যাকটেরিয়া জিতে গেল। তো এটা ২ ক্ষেত্রেই হয় সুস্থতা হবে নাহলে অসুস্থ হয়ে যাবে। ওকে। যেখানে ছিলাম যে ডিপ বডি টেম্পারেচার যে আমাদের বডিকে অনবরত একটা সার্টেন ডিগ্রি টেম্পারেচার মেইনটেইন করতে হয়। এটাকে বলে ডিপ বডি টেম্পারেচার। আমরা জিহ্বার নিচে দিয়ে থার্মোমিটার দিয়ে মাপি। ডিপ বডি টেম্পারেচার মাপার চেষ্টা করি। ওকে? তাহলে তাহলে কি দাঁড়ালো? ২ টা কথা। একটা হলো আমরা মেটাবলিজম প্রক্রিয়ায় হিট উৎপন্ন করতেছি। তার মাত্র 20% ব্যবহার করতেছি, 80% ই এক্সট্রা হিট। এখন এক্সট্রা বা সারপ্লাস 80% হিট যদি আমি না ছাড়তে পারি তাহলে বডি টেম্পারেচার, ডিপ বডি টেম্পারেচার বেড়ে যাবে। কিন্তু এটা বাড়লে তো হবে না। এটা বাড়লে তো আমার অর্গান গুলা বেঁচে থাকবে না, আমিও বেঁচে থাকবো না। তো এটাকে অবশ্যই 37 ডিগ্রি সেলসিয়াস বজায় রাখতে হবে। বজায় রাখতে গেলে আমাকে অবশ্যই 80% যে হিট এটাকে এনভায়রনমেন্ট এ ছেড়ে দিতে হবে। এনভায়রনমেন্ট এ ছাড়ার ৪ টা প্রক্রিয়া। তোমরা এগুলো পড়ছো অলরেডি। ৪ টা প্রক্রিয়ার কথা পড়ছো। হিটের ট্রান্সফার। এক জায়গা থেকে হিট আরেক জায়গায় চলে যাবে। বডি থেকে হিট বাইরে চলে যাবে। বডি থেকে হিট বাইরে চলে যাবে। ৪ প্রকার পদ্ধতিতে চলে যাবে। তার মধ্যে ৩ প্রকার পদ্ধতি পড়ছো তোমরা। পরিবহন, পরিচলন অ্যান্ড বিকিরণ। ফিজিক্সে পড়ছো। পরিবহন, পরিচলন, বিকিরণ। পরিবহন হচ্ছে কন্ডাকশন। পরিবহন মানে কন্ডাকশন। কন্ডাকশন, পরিচলন মানে কনভেকশন। পরিচলন এটা হচ্ছে পরিচলন। পরিচলন এটা হচ্ছে পরিবহন। পরিবহন এরকম হাতের লেখা হচ্ছে। পরিবহন, পরিচালন, আরেকটা হচ্ছে বিকিরণ, রেডিয়েশন বা বিকিরণ। এই ৩ টা পড়ছো তোমরা অলরেডি। এটাও তোমরা জানো। আর এটা হচ্ছে ইভাপোরেশন বা বাষ্পীভবন প্রক্রিয়া। আমরা প্রত্যেকটার এক্সপ্লেন করব। ৪ প্রক্রিয়ায় এই সারপ্লাস হিটটা আমি এনভায়রনমেন্টে ছেড়ে দেই। বা তোমরা সবাই আমরা জীবিত বস্তু সবাই তাই করি। ৪ পদ্ধতিতে যে মেটাবলিজম প্রক্রিয়া হিট হয় সেটা আমরা বাইরে ছেড়ে দিই। কনভেকশন, কন্ডেকশন, রেডিয়েশন অ্যান্ড ইভাপোরেশন। কন্ডাকশন প্রক্রিয়া সবথেকে আমরা কম ছাড়ি। হোয়াট ইজ কন্ডাকশন প্রক্রিয়া? কন্ডাকশন প্রক্রিয়া হচ্ছে পরিবহন প্রক্রিয়া। তার মানে এইটা হচ্ছে একটা গরম অণু বা এনার্জি প্রাপ্ত অণু পাশের অণুকে হিট ট্রান্সফার করে। এই পাশের অণুটা তার পাশের অণুকে হিট ট্রান্সফার করে, তার পাশের অণুটা তার পাশের অণুকে হিট ট্রান্সফার করে। দ্যাট ইজ কল্ড পরিবহন প্রক্রিয়া। যেখানে অণুগুলার সঞ্চালন হয় না। একটা অণু পাশের অণুতে দেয়, পাশের অণু পাশের অণুতে দেয়। যেটা কিনা একটা লোহার খন্ড যদি আমি চুলার মধ্যে ধরি বা আগুনের মধ্যে ধরি, সেই লোহার খন্ড যেভাবে গরম হয় একটা অণু পাশের অণু পাশের অণু পাশের অণুকে দেয়, এভাবে অণুগুলার জায়গার স্থানান্তর ঘটে না। অণুগুলা জায়গা থেকে কাঁপতে থাকে। যত টেম্পারেচার হাই তত অণুগুলা বেশি বেশি কাঁপতে থাকে। বাট জায়গা থেকে শিফট করে না, চলে যায় না আরেক জায়গায়। হ্যাঁ, তো সেটা হলো কি বলে আহ, পরিবহন বা কন্ডাকশন। আশা করি বুঝতে পারছি। এরপর আসতেছে কনভেকশন। কনভেকশন প্রক্রিয়া হলো আমি একটা গামলার মধ্যে আগুন জ্বালাই দিলাম। আগুন জ্বালাই দিলাম ঠান্ডার মধ্যে, সরি, পানির একটা কড়াই আগুন জ্বালাই দিলাম। সেটা কি হবে? এই সারফেসের পানিগুলা গরম হবে, এটা উপরে উঠে যাবে। এই জায়গায় এসে জায়গা দখল করবে, এসে জায়গা দখল করবে, এ আবার গরম হয়ে যাবে, এ উপরে উঠে যাবে। তার মানে একটা ফুটন্ত ব্যাপার স্যাপার ঘটতে হবে। ফুটতেছে পানি অলমোস্ট।
তাই না? এরকম একটা সিচুয়েশন ঘটে। তো এই যে পানির যে ফুটার ব্যাপারটা, যে পানি এই পদ্ধতি যে একটা অণু স্থানান্তরিত আরেকটা অণুতে যাচ্ছে, আরেকটা অণু স্থানান্তরিত আরেক হিটের গরম জায়গায় চলে যাচ্ছে। এই যে এই ঘটনাটা স্থানান্তর প্রক্রিয়ায় মিক্স আপ হয়ে যাচ্ছে। মিক্স আপ হয়ে সবার টেম্পারেচারই ইকুয়াল থাকতেছে অলমোস্ট। যেটাকে বলে কনভেকশন প্রক্রিয়া বা চলন। ওকে? পরিচলন প্রক্রিয়া। এই পরিচলন প্রক্রিয়ার কাজটা কে করে? বডির মধ্যে কে করে? ব্লাড করে। ব্লাড ভিতর থেকে হিট গেইন করে এবং স্কিনে এসে আমরা জানি যে ব্লাডটা যে ছড়ায় অসংখ্য শিরা উপশিরা আমাদের হাত পা বিস্তৃত হয়ে আছে অসংখ্য, এটা তো জানোই তোমরা, অসংখ্য শিরা উপশিরা গুলা জালের মতো বিস্তৃত হয়ে আছে আমাদের সার্ফেস থেকে শুরু করে সব জায়গায়, তাই না? বিশেষ করে সার্ফেস সব থেকে বেশি, আমরা দেখি না, উপরে স্কিন থেকে ঢাকা থাকে অসংখ্য জালের মতো বিস্তৃত। হুম? তো বডি কি করে, সরি ব্লাড কি করে, ব্লাড ওই শিরা উপশিরা দিয়ে হিটটা বয়ে নিয়ে এসে আমাদের স্কিনে এরকম করে জালের মতো ছড়ায় দেয়। ছড়ায় দেয়, আমরা এখান থেকে হিটটা বের হয়ে যায়। তাহলে পরিচলন প্রক্রিয়ায় হিটটা বের হয়ে যায়। পরিচলন প্রক্রিয়ায় হিটটা বহন করে আমাদের স্কিনে নিয়ে আসা হচ্ছে, দ্যাট ইজ কল্ড পরিচলন প্রক্রিয়া। ওকে? এখান থেকে বায়বীয় দিয়ে হয়ে বের হয়ে যাচ্ছে, মানে এখান থেকে হিট বের হয়ে যাচ্ছে, সেটাও পরিচলন প্রক্রিয়া। বায়ুর কণাগুলা এখান থেকে হিট নিয়ে এরকম করে চলে যাচ্ছে। এখান থেকে যে বায়ুমণ্ডলের যে নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, হোয়াটএভার যাই থাকুক না কেন, সে গরম হয়ে যায় চলে যাচ্ছে, গরম হয়ে যায় চলে যাচ্ছে, উড়ে যাচ্ছে। তো এইভাবে হিট ট্রান্সফার হয়ে যাচ্ছে। সেট ইজ কনভেকশন। ওকে? আরেকটা হচ্ছে রেডিয়েশন। রেডিয়েশন প্রক্রিয়ায় হিট ট্রান্সফার হয়। রেডিয়েশন প্রক্রিয়ার জন্য কোনো মাধ্যম টাধ্যমের কিছু লাগে না। যেমনি কিনা সূর্য থেকে রেডিয়েশন প্রক্রিয়া আমরা তাপ এবং আলো পাই, সেই রকম আমরাও হিট রেডিয়েট করি। আমরাও হিট রেডিয়েট করি। আমরা এর আগে যখন পড়াইছি তখন মনে আছে যে 5 ডিগ্রি কেলভিনের বেশি তাপমাত্রার সকল বস্তুই হিট ছাড়তে পারে, হ্যাঁ, বা রেডিয়েট করতে পারে। 5 ডিগ্রি কেলভিন মানে কত? 268 ডিগ্রি সেলসিয়াস মাইনাস, খেয়াল করো, মাইনাস 268 ডিগ্রি, অত ঠান্ডা একটা বস্তু, সেও হিট রেডিয়েট করতে পারে। ঠিক আছে? অবশ্যই কম করবে একটা গরম বস্তু থেকে হিট রেডিয়েশন। হিট রেডিয়েশন নির্ভর করে টেম্পারেচারের উপর। যেই বস্তু যত গরম, সেই বস্তু তত বেশি হিট রেডিয়েট করতে পারে। ওকে? তার মানে আমাদের বডির হিট, আমাদের বডি হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস। তো সেই হিসাবে আমরা হিট রেডিয়েট করি। ওকে? তাহলে হিট রেডিয়েশন অনবরত করতে থাকে, এটার কোনো মাধ্যম লাগে না। তাহলে রেডিয়েশন প্রক্রিয়া আমরা এই তিনটার কথা বললাম, কনভেকশন, কন্ডেকশন এন্ড রেডিয়েশন। এই তিন প্রক্রিয়ায় আমরা হিট রেডিয়েট করতে পারি, হিট ছাড়তে পারি। এখন খেয়াল করে দেখো, আরেকটা প্রক্রিয়া আছে ইভাপোরেশন, এটা আসো, ইভাপোরেশন প্রক্রিয়া আসো। ইভাপোরেশন প্রক্রিয়াটা হচ্ছে বাষ্পীভবন প্রক্রিয়া। কিভাবে বাষ্পীভবন প্রক্রিয়া আমরা হিট ছাড়তে পারি? এটা হলো আমাদের আমাদের তো অলমোস্ট 4/3 পানি, আমরা এটা জানি। আমার বডির 4/3 পানি। আমাদের বডি থেকে পানি বের হয়, ঠিক আছে? পানি বের হয়, সেই পানিটা বাষ্পে পরিণত হয়। এটা মন দিয়ে শোনো। ওই যে আমরা হাইগ্রোমিটার যখন পড়ছিলাম না, হাইগ্রোমিটার, ওই ব্যাপারটাই এখানে আছে। যে আমরা বডি থেকে জলীয়, সরি, বডি থেকে পানি বের হলো, এই পানিটা জলীয় বাষ্পে পরিণত হলো, সেম টেম্পারেচারই থাকলো। এখন যদি সেম টেম্পারেচারও থাকে, পানিটা যখন অবস্থার পরিবর্তন করে, পানিটা যখন পানি থেকে বায়বীয় পদার্থে রূপান্তরিত হয়, ইট নিডস সাম এনার্জি, দ্যাট ইজ কল্ড ল্যাটেন্ট হিট বা সুপ্ত তাপ। অবস্থার পরিবর্তন করতে গেলে সুপ্ত তাপের প্রয়োজন হয়, উইদাউট চেঞ্জিং দ্য টেম্পারেচার। টেম্পারেচার চেঞ্জ করা ছাড়াই শুধুমাত্র অবস্থার পরিবর্তন করতে গেলেই একটা পদার্থ সার্টেন এনার্জি ডিমান্ড করে। সে সেই এনার্জি এনভায়রনমেন্ট থেকে নেয়, গ্রহণ করে, অথবা এনার্জি এনভায়রনমেন্টে ছেড়ে দেয় বা বর্জন করে। এখন যখন পানি থেকে বায়বীয় পদার্থে রূপান্তরিত হয়, পানি থেকে বাষ্পে পরিণত হয়, তখন এনার্জি এনভায়রনমেন্ট থেকে নেয়। তো কোথা থেকে নেয়? স্কিন থেকে নেয়। স্কিন থেকে যখন এনার্জি নেয়, তাহলে স্কিন কিছু পরিমাণ এনার্জি হারালো।
এরকম সারা গা থেকে যখন একটু একটু করে এনার্জি হারায়, তার মানে কি হিট ডিসিপেশন প্রক্রিয়াটা চললো, তার মানে বডি এনার্জি হারালো, মানে বডির সারপ্লাস যে এক্সট্রা হিট তৈরি করছিল সেটা হারাইলো। তাহলে এটা হলো আমাদের ইভাপোরেশন প্রক্রিয়া বা বাষ্পীভবন প্রক্রিয়া, যে বডি থেকে পানি বাষ্প বের হয় বাষ্পে পরিণত হয়, বাষ্পে পরিণত হয়ে যাওয়ার সময় সেই সার্টেন পরিমাণ হিট কনজিউম করে বা নিয়ে যায়, যেহেতু তার দরকার হয় বা অবস্থা পরিবর্তনের জন্য। ওকে, তাহলে এই চারটা প্রক্রিয়ার একটা জিনিস খেয়াল করো, এই চারটা প্রক্রিয়ার খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আছে এই চারটা প্রক্রিয়ার মধ্যে। একটা হলো কন্ডাকশন কিন্তু হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচার দিকে যায়, এই পরিবহনটা ঘটে হায়ার টেম্পারেচার দিকে লোয়ার টেম্পারেচারের দিকে, তাই না? লোহার খন্ড চুলার মধ্যে রাখছি, তার মানে ওই আগুনের টেম্পারেচার হায়ার লোহার টেম্পারেচার থেকে, কাজেই ওই আগুন থেকে এনার্জি লোহার দিকে যেতে থাকে কন্ডাকশন প্রক্রিয়া। গেল, এটা কিন্তু তাহলে মানুষের ক্ষেত্রে কি হবে, আমি একটা গরম বস্তু মানুষের ক্ষেত্রে কি হবে খেয়াল করো, এই মনে করো মোবাইলটা গরম, আমি এটাকে টাচ করে আছি, হ্যাঁ, তাহলে মোবাইল থেকে আমার হিট সার্টেন পরিমাণ হিট আমার হাতে ঢুকতে থাকবে, হ্যাঁ, আবার আমার হাত যদি গরম থাকে, মোবাইল যদি টেম্পারেচার লোয়ার হয়, তাহলে আমি যদি হাত দিয়ে রাখি, তাহলে আমার হাত থেকে হিট মোবাইলের মধ্যে ঢুকতে থাকবে, উল্টা। কারণ হিটের ধর্মই হলো হায়ার টেম্পারেচার থেকে হিট লোয়ার টেম্পারেচারের দিকে যায়। তাহলে বুঝতে পারতেছো, দুই রকম ঘটনাই ঘটতে পারে, মানে কন্ডাকশন প্রক্রিয়া কিন্তু আমি হিট ছাড়বো এমন কোনো কথা নাই, কন্ডাকশন প্রক্রিয়া আমি হিট গেইনও করতে পারি। আমি যদি গরম বস্তু ধরে রাখি তাহলে আমি হিট গেইন করবো, আমি যদি ঠান্ডা বস্তু ধরে থাকি হিট ছাড়বো। তার মানে এনভায়রনমেন্টের টেম্পারেচার যদি আমার স্কিন টেম্পারেচারের থেকে কম হয়, আবার খেয়াল করো, এনভায়রনমেন্টের টেম্পারেচার, এই যে বাতাসটার টেম্পারেচার যদি আমার স্কিন টেম্পারেচারের থেকে কম হয়, তাহলে এনার্জি আমার ছাড়বো আমি। আমার এনভায়রনমেন্টের টেম্পারেচার যদি বেশি হয় স্কিন টেম্পারেচারের থেকে, তাহলে এনার্জি এর মধ্যে ঢুকবে। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। কন্ডাকশন প্রক্রিয়া এই ঘটনাটা ঘটে। কনভেকশন বা পরিচালন প্রক্রিয়াও কিন্তু ব্যাপার একই। এনভায়রনমেন্টের টেম্পারেচার যদি হায়ার হয়, আমার স্কিন টেম্পারেচার যদি লোয়ার হয়, তাহলে কিন্তু আমি কনভেকশন প্রক্রিয়া তাপ ছাড়তে পারবো না, ঠিক আছে? রেডিয়েশন প্রক্রিয়াও সেম, টেম্পারেচারের পার্থক্যের উপর জড়িত। আমি আমি যদি এনভায়রনমেন্টের টেম্পারেচার হায়ার, আমার টেম্পারেচার লোয়ার, তাহলে এনভায়রনমেন্ট থেকে রেডিয়েশন আমার শরীরের মধ্যে ঢুকতে থাকবে, আমি ছাড়া তো দূরের কথা, আমার মধ্যে ঢুকতে থাকবে, উল্টা। মানে আমি ছাড়বো, ও ঢুকতেছে, ওর টেম্পারেচার হায়ার, তো রেডিয়েশন হায়ার, তো রেডিয়েশনে কাটাকাটি হয়ে আমার মধ্যে উল্টা ঢুকবে, ঠিক আছে? আমি যত না ছাড়বো তার থেকে বেশি গেইন করবো। গেল রেডিয়েশন। ইভাপোরেশন প্রক্রিয়া ইজ অলওয়েজ মাইনাস, এটা একটা মজার ব্যাপার। ইভাপোরেশন প্রক্রিয়ায় সবসময় আমি তাপ ছাড়বো, এটাতে হিট গেইন করার কোনো আশা নেই। আমার বডি থেকে পানি বেরোবে, পানি বাষ্পে পরিণত হবে, বাষ্পে পরিণত হয়ে যাওয়ার সময় ল্যাটেন্ট হিট নিয়ে যাবে। এই প্রক্রিয়ায় তো তাপ ঢোকার কোনো সুযোগ নেই, ঠিক আছে? আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এবার আসলে মানুষের রেগুলেটরি মেকানিজম নিয়ে কথা বলবো। রেগুলেটরি মেকানিজম হচ্ছে সেই মেকানিজম বা সেই স্বয়ংক্রিয় প্রক্রিয়া, যেই প্রক্রিয়ায় মানুষ 37°C তাপমাত্রা বজায় রাখে। এটা একটা মাপনি দেখতেছো, এখান দিয়ে আমি হিট কি বলে গেইন করতেছি, প্লাস দিয়ে বুঝাইছে, আমি হিট গেইন করছি মানে প্লাস, আমি হিট ছেড়ে দিচ্ছি মানে মাইনাস। আর এটা হচ্ছে একটা মিটার, এটা একটা সিম্বলিক একটা ড্রয়িং, হ্যাঁ, এটা ডায়াগ্রাম মনে করো, এটা দিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে মিটারটা সব সময় 37°C থাকতে হবে, এরকম করে ভারসাম্য বজায় থাকতে হবে, কোনোটা বেশি বা কোনোটা কম হয়ে যেতে পারবে না। আমাকে সুস্থ থাকতে গেলে, অবশ্যই আমাকে সুস্থ থাকতে গেলে, আমরা আমাকে সুস্থ থাকতে গেলে 37°C তাপমাত্রা বজায় রাখতে হবে শরীরের মধ্যে। এর মধ্যে কিছু কিছু ক্ষেত্র দিয়ে আমি হিট গেইন করতে পারি, কিছু কিছু ক্ষেত্র দিয়ে আমি হিট লস করতে পারি। হিট লসের পরিমাণ ইকুয়াল টু হিট গেইনের পরিমাণ হতে হবে, তাইলে না ভারসাম্য থাকে 37°C। তার মানে আমি যে পরিমাণ হিট বডির মধ্যে গেইন করলাম, ঠিক সেই পরিমাণ হিটই লস হইতে হবে। লস হলেই গেইন ইকুয়াল টু লস যদি সমান হয়, তাহলে আমার ভিতরে ভারসাম্য বজায় থাকবে 37°C। ক্লিয়ার? এখন দেখো হিট গেইন কিভাবে হতে পারে বডির মধ্যে। বডির মধ্যে হিট কিভাবে গেইন হতে পারে?
কনভেকশন প্রক্রিয়ায় হিট গেইন হতে পারে। তার মানে পরিচালন প্রক্রিয়ায় বডির মধ্যে খানিকটা হিট ভিতরে ঢুকে যেতে পারে। তার মানে আমাদের এনভায়রনমেন্ট গরম, বডির ভিতরের থেকে, বডিতে 37 ডিগ্রি সেলসিয়াস, এনভায়রনমেন্টে মনে করো 45 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এনভায়রনমেন্ট গরম। এখন এই যে ব্লাড সার্কুলেশন দিয়ে আমি যে তাপ ছাড়ার যে চেষ্টা করতেছিলাম, উল্টা হবে না? ব্লাড উল্টা আর একটু গরম হবে, এই গরম ব্লাড ভিতরে চলে যাবে, তাই না? এই ব্লাডের নেটওয়ার্ক, যেহেতু এনভায়রনমেন্টের টেম্পারেচার হায়ার, তাহলে উল্টা ব্লাড আরো গরম হয়ে যাবে, গরম হয়ে ভিতরে সেই তাপটা নিয়ে যাবে। তার মানে কনভেকশন প্রক্রিয়ায় আমি হিট গেইনও করতে পারি, লস করতে পারি, শুধু তাই না, গেইনও করতে পারি। তো কনভেকশন প্রক্রিয়া আমি হিট গেইন করতে পারি, মানে শরীরের ভিতরে আমার তাপ ঢুকতে পারে। কন্ডাকশন প্রক্রিয়াতে আমি হিট গেইন করতে পারি, আমার তাপ ঢুকতে পারে শরীরের মধ্যে। কন্ডাকশন, আমি যদি গরম বস্তু ধরে রাখি, গরম বস্তু টাচ করে রাখি, তাহলে আমার মধ্যে তাপ ঢুকবে। যদিও এই প্রক্রিয়া তাপ খুব কম ঢুকে, তারপরেও কন্ডাকশন প্রক্রিয়া আমাদের তাপ ঢুকতে পারে। তারপর আসতো রেডিয়েশন প্রক্রিয়া। রেডিয়েশন প্রক্রিয়া আমাদের তাপ ভিতরে ঢুকতে পারে। যদি এনভায়রনমেন্টের টেম্পারেচার হায়ার হয়, আমার টেম্পারেচার লোয়ার হয়, তাহলে আমার ওই এনভায়রনমেন্ট থেকে প্রাপ্ত রেডিয়েশন আমার শরীরের মধ্যে ঢুকবে। তার মানে আমি এনার্জি গেইন করব। তার মানে রেডিয়েশন প্রক্রিয়ায় আমি হিট গেইন করতে পারি। শিভারিং প্রক্রিয়ায় আমি হিট গেইন করতে পারি। শিভারিং প্রক্রিয়াটা আমি একটু পরে বলি। হোয়াট ইজ কল্ড শিভারিং। শিভারিং মানে কাঁপুনি। হ্যাঁ, বেসাল মেটাবলিজম প্রক্রিয়া আমি হিট গেইন করতে পারি। শিভারিংটা আমি বলি নাই, পরে বলবো, একটু পরে। বেসাল মেটাবলিজম প্রক্রিয়া আমি হিট গেইন করতে পারি। এটাতে অবশ্যই আমি হিট গেইন করি, বেসাল মেটাবলিজম প্রক্রিয়া। আর বেসাল মেটাবলিজম মানে কি বলে, বেসাল মেটাবলিজম প্রক্রিয়া কি? এটা হলো আমার অর্গান গুলাকে বাঁচায় রাখার জন্য অনবরত হিট প্রোডাকশন চলতেছে, আমাদের ফুড স্টপ ভেঙে হিট হিট প্রডিউস করতেছে, দ্যাট ইজ মেটাবলিজম। তো সেই প্রক্রিয়ায় ভিতরে এনার্জি তৈরি হইতেছে, তো সেটার জন্য আমি হিট গেইন করতেছি। এটাই আসলে মূল, মেটাবলিজম প্রক্রিয়া হচ্ছে মূল সোর্স এনার্জির ভিতরে। তারপর অ্যাক্টিভিটির কারণে আমি হিট গেইন করতেছি। আমি যখন দৌড়াচ্ছি, আমার ভিতরে প্রচন্ড হিট গেইন হচ্ছে, মেটাবলিজম প্রক্রিয়া ভেঙে এনার্জিতে কনভার্ট হচ্ছে, আমার মাসল মুভমেন্টের জন্য সহায়তা করার জন্য। তারপরেও কিন্তু আমি ভিতরে ঘামায় গরম হয়ে যাচ্ছি না, আমি দৌড়াইলে পরে। খেয়াল করো, দৌড়লে তো আমার মাসল মুভমেন্ট হচ্ছে, তার মানে হিটটা মাসল কাজে লাগাচ্ছে খানিকটা, তারপরে আমি গরম কেন? তার মানে ওটা সারপ্লাস হিট। ওই 20% হিট হয়তো মেবি মাসল মুভমেন্টের জন্য কাজে লাগাইছে, আমার হাতে পায়ের মাসল মুভমেন্টের জন্য কাজে লাগছে, তারপর আমি শরীর গরম হয়ে গেছে, কারণ ওটা হচ্ছে সারপ্লাস হিট, এটা আমাকে এনভায়রনমেন্টে ছেড়ে দিতে হবে। ওকে, তার মানে অ্যাক্টিভিটির কারণে আমি হিট গেইন করতে পারি। এবার লস করতে পারি কি কারণে? অনলি 4 আইটেম, আমি 4 ভাবে লস করতে পারি। ওই একই, কন্ডাকশন, কনভেকশন, কনভেকশন, কন্ডাকশন, রেডিয়েশন এন্ড ইভাপোরেশন। এই 4 ভাবে আমি ছাড়তে পারি বাইরে। তার মানে কন্ডাকশন প্রক্রিয়ায় আমি হিট ছাড়তেও পারি, প্লাসও হইতে পারে, মাইনাসও হইতে পারে। তারপরে কনভেকশন প্রক্রিয়ায় প্লাসও হইতে পারে, মাইনাসও হইতে পারে। রেডিয়েশন প্রক্রিয়ায় প্লাসও হইতে পারে, মাইনাসও হইতে পারে। ইভাপোরেশন প্রক্রিয়ায় ইজ অলওয়েজ মাইনাস। এটা একটা মজার ব্যাপার। ইভাপোরেশন প্রক্রিয়ায় সবসময় আমি তাপ ছাড়বো, এটাতে হিট গেইন করার কোনো আশা নেই। আমার বডি থেকে পানি বেরোবে, পানি বাষ্পে পরিণত হবে, বাষ্পে পরিণত হয়ে যাওয়ার সময় ল্যাটেন্ট হিট নিয়ে যাবে। এই প্রক্রিয়ায় তার তাপ ঢোকার কোনো সুযোগ নেই। ঠিক আছে? তাহলে তাহলে এই 4টা প্রক্রিয়াতে আমি তাপ ছাড়তে পারি, এই প্রক্রিয়াগুলোতে আমি চাপ গেইন করতে পারি। তো আশা করি এটা বুঝতে পারছো তোমরা। কোশ্চেন থাকলে কিন্তু জিজ্ঞেস করবা সাথে সাথে। ওকে, তো আমরা সেইটা দিয়েই একটা ইকুয়েশন দাঁড় করাইছি, এটা দিয়ে একটা ইকুয়েশন দাঁড় করাইছি। ইকুয়েশনটা বোঝার চেষ্টা করি। হিট গেইন হয় কি কি দিয়ে? এই যেগুলা দিয়ে হিট গেইন হয়, হিট গেইন হয় এগুলা দিয়ে। হিট লস হয় এই প্রক্রিয়ায়, ঠিক সেই প্রক্রিয়াগুলোর কথা এখানে লেখা আছে, হিট লস। ওকে, হিট গেইন হয় মেটাবলিজম প্রক্রিয়ায়, হিট গেইন হতে পারে। এই যে মেটাবলিজম, মেটাবলিজম প্রক্রিয়ায় হিট গেইন হতে পারে। সেটা দুইটাই হতে পারে, মাসকুলার মেটাবলিজম প্রক্রিয়া হতে পারে, বেসাল মেটাবলিজম প্রক্রিয়া হতে পারে। তারপর কন্ডাকশন প্রক্রিয়ায় হিট গেইন হতে পারে। তারপরে কনভেকশন প্রক্রিয়ায় বা পরিচালন প্রক্রিয়ায় হিট গেইন হতে পারে। রেডিয়েশন বা বিকিরণ প্রক্রিয়ায় হিট গেইন হতে পারে। ওকে, গেল হিট গেইন। এবার আসো হিট লস। হিট লস হয় ইভাপোরেশন প্রক্রিয়া, 4 প্রক্রিয়ায় হিট লস হতে পারে। তাহলে এবার আমরা ইকুয়েশনটা দাঁড় করাই। মেটাবলিজম প্রক্রিয়ায় সব সময় হিট গেইন হবে, অলওয়েজ প্লাস। মেটাবলিজম প্রক্রিয়া স্যার শিভারিংটা
বুঝি নাই। শিভারিংটা আসবে, এই পরের স্লাইডে শিভারিং আসবে, এই জন্য আমি এখনো বলতেছি না শিভারিং, ঠিক আছে? শিভারিংটা নেক্সট স্লাইডে আসবে। ওকে, এই জন্য আমি এখানে শিভারিং নাই, ডোন্ট ওয়ারি, শিভারিংটা পরের ক্লাস। শিভারিং মানে কাঁপুনি, কাঁপুনি কথাটা কোথা থেকে আসতো আমি বলবো না। আপাতত এই ইকুয়েশনটা আমরা সলভ করার চেষ্টা করি। ইকুয়েশনটা দেখো, মেটাবলিজম প্রক্রিয়া অলওয়েজ হিট গেইন করে। মেটাবলিজম প্রক্রিয়া অলওয়েজ গেইন, খাদ্য ভেঙে এনার্জিতে রূপান্তরিত হয়। খাদ্য ভাঙার ব্যাপারটার বিপরীতমুখী হয় না। খাদ্য ভাঙলেই এনার্জি উৎপন্ন হবে, মেটাবলিজম হইলেই এনার্জি উৎপন্ন হবে। হ্যাঁ, মেটাবলিজম না হইলে এনার্জি উৎপন্ন হবে না, কিন্তু মাইনাসের দিকে যাওয়ার কোনো স্কোপ নাই, তাই না? কাজে এটা অলওয়েজ প্লাস মেটাবলিজম প্রক্রিয়া। ইভাপোরেশন প্রক্রিয়া অলওয়েজ মাইনাস। এইটা একটা দুইটা মজার জিনিস, এটা সবসময় মাইনাস, এটা সবসময় প্লাস। আর বাকি যে থাকলো কন্ডাকশন, কনভেকশন এন্ড রেডিয়েশন, এই প্রক্রিয়ায় আমরা হিট ছাড়তেও পারি, এই জন্য প্লাস মাইনাস। এই প্রক্রিয়ায় আমি হিট ছাড়তেও পারি, আমার বডির মধ্যে হিট ঢুকতেও পারে, ডিপেন্ড করতেছে এনভায়রনমেন্টাল টেম্পারেচার কি আছে। এনভায়রনমেন্টাল টেম্পারেচার হায়ার হলে কন্ডাকশন প্রক্রিয়া আমার হিট ঢুকবে ভিতরে। এনভায়রনমেন্টের টেম্পারেচার যদি লোয়ার হয় আমার স্কিন টেম্পারেচার থেকে, নট 37 ডিগ্রি ডিপ বডি টেম্পারেচার, খেয়াল করো, স্কিন টেম্পারেচার থেকে। আমি এই ফাঁকে একটু বলে নেই, আমাদের স্কিন টেম্পারেচার 31 ডিগ্রি সেলসিয়াস থেকে 34 ডিগ্রি সেলসিয়াস, এটা কিন্তু লিটল বিট লোয়ার দেন ডিপ বডি টেম্পারেচার। আমার চামড়ার স্কিনে যে টেম্পারেচার, এটা হলো 31 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস। আমার ভিতরে থার্মোমিটার দিয়ে আমি জিভার নিচে যদি এটা মাপি, এটা 37 ডিগ্রি সেলসিয়াস, যেটাকে বলে ডিপ বডি টেম্পারেচার। এটাকে বলে স্কিন টেম্পারেচার, এটাকে বলে স্কিন। দুইটার পার্থক্য বোঝা গেছে? স্কিন টেম্পারেচার, এটা হচ্ছে স্কিন টেম্পারেচার, আর 37 ডিগ্রি সেলসিয়াস হলো ডিপ বডি টেম্পারেচার। ডিপ বডি টেম্পারেচার, মনে থাকবে এটা, আশা করি প্রায় কোশ্চেন আছে। স্কিন টেম্পারেচার ইজ লোয়ার দ্যান ডিপ বডি টেম্পারেচার। সেই জন্যই তো আমরা থার্মোমিটার গায়ের মধ্যে দিই না, তাহলে তো চামড়ার মধ্যে এখানে দিতাম, থার্মোমিটারটা এখানে দিয়ে মাপতাম, থার্মোমিটারটা জিবার নিচে দিই, কারণ জিবার নিচে টেম্পারেচারটা ভিতরের বডির হিটের টেম্পারেচারকে রিপ্রেজেন্ট করে, এই কারণে দিই। ঠিক আছে? তো যে আমি বলতেছিলাম, এনভায়রনমেন্টের টেম্পারেচার যদি বেশি হয় কন্ডাকশন প্রক্রিয়া, এনভায়রনমেন্টের টেম্পারেচার যদি স্কিন টেম্পারেচারের থেকে বেশি হয়, তাহলে কন্ডাকশন প্রক্রিয়া হিট ভিতরে ঢুকবে। ওকে, আর এনভায়রনমেন্ট টেম্পারেচার কম স্কিন টেম্পারেচার থেকে, তাহলে আমি ছাড়তে পারবো কন্ডাকশন প্রক্রিয়া, এই জন্য এটা প্লাস মাইনাস। কনভেকশনও তাই, আমি এনভায়রনমেন্ট টেম্পারেচার বেশি তাহলে হিট ঢুকবে, এনভায়রনমেন্ট টেম্পারেচার কম হিট কম ছাড়তে পারবো। রেডিয়েশনও তাই, এনভায়রনমেন্ট টেম্পারেচার হায়ার, এটা রেডিয়েট করবে আমার গায়ের মধ্যে, উল্টা ভিতরে ঢুকবে, রেডিয়েশন ঢুকে আমার টেম্পারেচার হায়ার এনভায়রনমেন্ট থেকে, তাহলে আমি রেডিয়েট করবো এনভায়রনমেন্টকে আমি গরম করে ফেলবো। ওকে, তো এটা রেডিয়েশন, ওই জন্য প্লাস মাইনাস, কনভেকশনের প্লাস মাইনাস, কন্ডাকশনের প্লাস মাইনাস, ইভাপোরেশন মাইনাস, মেটাবলিজম প্রক্রিয়া মাইনাস। এখানে সেটাই লেখা আছে, মেটাবলিজম প্রক্রিয়া দিয়ে হিট গেইন করি, কন্ডাকশন প্রক্রিয়া দিয়ে হিট গেইন করি, কনভেকশন দিয়ে হিট গেইন করি, রেডিয়েশন দিয়ে হিট গেইন করি, ইভাপোরেশন দিয়ে হিট লস করি, কন্ডাকশন দিয়ে আমি হিট লস করতে পারি, গেইন তো করতে পারি, লসও করতে পারি, কনভেকশন দিয়ে হিট লস করতে পারি, গেইনও করতে পারি আবার, কারণ এটা দুই দিকে আছে। রেডিয়েশন প্রক্রিয়া আমি হিট কি বলে লস করতে পারি, আবার গেইনও করতে পারি। তাহলে এই ইকুয়েশনটা কি তোমরা বুঝতে পারছো? ইকুয়েশন নিয়ে কোনো কোশ্চেন আছে স্যার? ইকুয়েশনটা নিয়ে নাই, তাহলে আমি ওই শিভারিং টিভারিং এর ওই ব্যাপারগুলোতে যাবো পরে। নেক্সট স্লাইডে চলে যাই। এই আমাদের লাস্ট স্লাইড এটা। এরপরে আমরা নেক্সট দিনের পড়ালেখায় চলে যাব। লাস্ট স্লাইড, এখানে আসবে আমাদের শিভারিং টিভারিং এর কথা। এখন খুব বেশি দূরে আসবে না, বলি আমাদের একটু আগে আমরা দেখলাম যে আমাদের বডিতে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বজায় রাখতে হবে। 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সবসময় বজায় রাখতে হবে, নাহলে অর্গান গুলো আবার ওয়ার্ক করবে না ঠিকমতো। কিডনি বলো, লাং বলো, তারপরে আমাদের হার্ট বলো, এই অর্গান গুলাকে যদি সঠিকভাবে ক্রিয়া করতে হয়, সঠিকভাবে পারফর্ম করতে হয়, তাহলে
বডি টেম্পারেচার 37°C থাকতে হয়। এই জন্য বডি সর্বোচ্চ চেষ্টা করবে 37°C বজায় রাখার। ওকে, কিন্তু এদিকে আবার মেটাবলিজম প্রক্রিয়া হিট গেইন হইতেছে। ওকে, তাহলে এক্সট্রা যে হিট সেটাকে আমাকে আবার ছেড়ে দিতে হবে, সেটা আমরা এই ঘটনাগুলো জানলাম। এখন কি কি হবে যদি এটা গেইন করতে থাকে, when the sum is 0, বা আমি যদি আরেক কথায় বলি যে পিছনে স্লাইডে যাই, যে এই ইকুয়েশনটা যদি ফলাফল 0 থেকে বেশি হয় তাহলে কি মিন করে? 0 থেকে বেশি হওয়া মানে আমার শরীরের মধ্যে হিট গেইন করবে, আর মাইনাসে চলে যাওয়া মানে হচ্ছে আমার শরীর থেকে হিট লস হচ্ছে। আমাকে থাকতে হবে 0-তে। স্বয়ংক্রিয়ভাবে বডি এটাকে মেনটেন করবে। দ্যাট ইজ কল্ড রেগুলেটরি মেকানিজম। এটাকে বলে বডি রেগুলেটরি মেকানিজম। যেই মেকানিজমে বা যেই প্রক্রিয়ায়, যেই স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় বডি এটার ব্যালেন্স করে তাকেই বলে রেগুলেটরি মেকানিজম। ইটস এ কাইন্ড অফ রেগুলেটর। আচ্ছা, কি যেন বলতেছিলাম, যে এইটা যদি এইটা যদি পজিটিভ হয়, এই যোগফল, এই যোগ বিয়োগ ফল যদি প্লাস হয়, তাহলে আমরা বলতে পারি বডির মধ্যে হিট গেইন হইতেছে। জ্বর যখন আসে তখন এটা হয়, বডির মধ্যে হিট গেইন হয়। ওকে, তখন আমরা টেম্পারেচার মাপি কতটুকু তাপমাত্রা বাড়লো। ওকে, তার মানে হিট গেইন হয়। আবার যখন আমরা ধরো ঠান্ডার মধ্যে গেলাম, তখন কিন্তু আমার বডি হিট লস করতে। এখন এই লস হওয়া এবং গেইন হওয়া মনে রাখো দুইটাই শরীরের জন্য খারাপ, এবং একটা পর্যায় পর্যন্ত মানুষের বডি সহ্য করতে পারে এই লস হওয়া এবং গেইন হওয়া, এবং তারপরে মানুষ মারা যাবে। হ্যাঁ, এটা একটা পর্যায় পর্যন্ত মানুষ সহ্য করতে পারে, সেটা গেইন হোক বা লস হোক, কারণ ওই একটা সার্টেন ডিগ্রি টেম্পারেচার ছাড়া এই অর্গান গুলা ওয়ার্ক করে না। অর্গান ফেলিয়ার হবে। তো সেই জন্য এটা মেনটেন করতে হয়। তো হিট যদি গেইন হয় তাহলে বডি কি করে? হিট যদি স্বয়ংক্রিয়ভাবে মেটাবলিজম প্রক্রিয়া হোক আর বাইরে থেকে তাপ ঢুকুক, যদি হিট গেইন হয় তাহলে বডি কি করে, আর হিট লস হলে বডি কি করে, এটা হলো পরবর্তী স্লাইড। হ্যাঁ, গেইন হলে কি হয়, লস হলে কি করে, বডি করে কি? যখন মেটাবলিজম প্রক্রিয়ার ভিতরে হিট গেইন হয় বা মোর দ্যান 0, এই ইকুয়েশনটা আমার কপি করে আনলে ভালো হতো, কারণ বারবার ওই স্লাইডে যাইতে হইতেছে। অ্যানোয়িং। পাশে রাখলাম, একটু ইরেজ করি। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটাও হলো, যদি এটা পজিটিভ ভ্যালু হয়, যদি এটা প্লাস হয়, যদি আমার বডির মধ্যে হিট গেইন হয়, মানে জ্বর আসে সোজা বাংলা, তাহলে হয়, তাহলে বডি কিভাবে এটারে, বডিকে তো 0-তে আনার চেষ্টা করতে হবে, ভারসাম্য রক্ষা করতে হবে। তো বডি বাইরে তাপ ছেড়ে দিতে হবে, বডিকে চেষ্টা করতে হবে সর্বোচ্চ উপায়ে, চেষ্টা করতে হবে যে এক্সট্রা যে হিট হইলো, যে প্লাস হইলো, এক্সট্রা যে হিট ভিতরে তৈরি হচ্ছে, এই হিট বাইরে ছেড়ে দিতে হবে। তো এইটাকে বলে ভাসোমোটর অ্যাডজাস্টমেন্ট। তো ভাসোমোটর অ্যাডজাস্টমেন্ট উইল টেক প্লেস। তার মানে আমি ভাসোমোটর অ্যাডজাস্টমেন্টের কথা আবার আসবো ডিটেইলে। ভাসোমোটর অ্যাডজাস্টমেন্টটা ঘটে থাকে। ভাসোমোটর অ্যাডজাস্টমেন্ট হচ্ছে সেই স্বয়ংক্রিয় অ্যাডজাস্টমেন্ট যার ফলে স্বয়ংক্রিয়ভাবে বডি হিট ছাড়ার সমস্ত প্রক্রিয়া অ্যাক্টিভেট করে, সমস্ত প্রক্রিয়া অন করে দেয়। ঠিক আছে, সেটা কি প্রক্রিয়া? এই প্রক্রিয়া হচ্ছে, নরমালি আমরা জানি বডি হিট ছাড়ে কেমনে, বডি হিট ছাড়ে বা বডি হিট বাইরে নিবে কিভাবে নিবে, ব্লাড সার্কুলেশন দিয়ে। তার মানে ভিতরের ব্লাড, আমরা জানি ব্লাড সার্কুলেশন কোষে কোষে এনার্জি ছড়ায় দেয়, তাই না? কোষে কোষে খাদ্য ছড়ায় দেয়। ব্লাডের কাজই হচ্ছে তাই, খাদ্য পুষ্টি ছড়ায় দেওয়া প্রত্যেকটা কোষে কোষে, এনার্জি ছড়ায় দেওয়া, অক্সিজেন ছড়ায় দেওয়া, এগুলো হচ্ছে ব্লাডের কাজ। তাহলে এখন আসো কি করবে, তাহলে বডি ভাসোমোটর অ্যাডজাস্টমেন্ট উইল টেক প্লেস, মানে এই ঘটনাটা ঘটতে থাকবে, এই সিস্টেমটা স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে। কি সিস্টেম? এটা হলো, আমাদের যে শিরা উপশিরা গুলো আছে, সেটা তো নর্মালি আমরা জানি যে
ব্লাড ফ্লো করে নিয়ে এসে, মানে গরম ব্লাড নিয়ে এসে আমার স্কিনে মেলে ধরে এবং সেখান থেকে তাপ বাইরে ছড়ায় যায়। এখন এই ঘটনাটা যদি আমাকে তাড়াতাড়ি করতে হয়, তাহলে যে ঘটনা ঘটবে, আমার শিরা উপশিরাগুলা শীত হয়ে যাবে। আগে শিরা যদি এরকম থাকে, শিরাটা এরকম হয়ে যাবে, মানে রেডিয়াস বেড়ে যাবে। সার্কুলার যে ডায়ামিটার বা রেডিয়াস বলো, এটা বেড়ে যাবে। তার মানে আমার শিরাগুলো মোটা হয়ে যাবে, যাতে বেশি পরিমাণ ব্লাড ফ্লো হতে পারে, এখান থেকে বেশি পরিমাণ ব্লাড ফ্লো করতে পারে। এই জন্য নলগুলা বা এই শিরা উপশিরাগুলো মোটা হয়ে যাবে, ওকে, যাতে কিনা ছড়াই দিতে পারে, তাড়াতাড়ি করে পৌঁছাই দিতে পারে। যত তাড়াতাড়ি পৌঁছাই দিবে গরম ব্লাড, ততই তো আমি তাড়াতাড়ি করে ছাড়তে পারবো। তো এটাকেই বলে ভাসোমোটর অ্যাডজাস্টমেন্ট, যে স্বয়ংক্রিয় যে অ্যাডজাস্টমেন্টটা উইল টেক প্লেস, অ্যাক্টিভ হয়ে যাবে। হ্যাঁ, এই অ্যাক্টিভিটির মধ্যে একটা হলো ব্লাড সার্কুলেশন বেড়ে যাওয়া, অতিরিক্ত ব্লাড সার্কুলেশন হওয়া, এবং এবং আমাদের শিরা উপশিরাগুলো স্থিত হয়ে যাওয়া, ওকে, যাতে ব্লাড সার্কুলেশন বাড়ানোর জন্য। এবং অল ফর্মস অফ হিট লস প্রসেস অ্যাক্সিলারেটেড, এবং সমস্ত ফর্ম হিট ছাড়ার প্রক্রিয়া গুলা ত্বরান্বিত হবে। আরো যে সমস্ত প্রক্রিয়া আছে, যেমন ইভাপোরেশন প্রক্রিয়া ত্বরান্বিত হবে, যে আমাদের বডি থেকে পানি বেরোবে, পানি বাষ্পীকরণ হবে, পানি বাষ্পীকরণের হিট নিয়ে যাবে, এই ব্যাপারগুলা ত্বরান্বিত প্রক্রিয়া। তুমি যখন দেখবা যে বডি যখন তুমি গরম হয়ে যাও, তখন ঘামও বেশি, তাই না? বডি স্বয়ংক্রিয় ভাবে তোমার বডি থেকে পানি বের করে দেয়, পানি যাতে বাষ্পে পরিণত হয়ে যায়, এবং বাষ্পে পরিণত হয়ে যাওয়ার সময় যেন সে খানিকটা হিট নিয়ে চলে যায় বডি থেকে। তার মানে তুমি যখন দৌড়াও তখন তুমি ঘামাও, খেয়াল করছো? তুমি যখন দৌড়াও তখন তুমি ঘামায় যাও। তার মানে ওই বাষ্পীভবন প্রক্রিয়াটাকে বডি স্বয়ংক্রিয়ভাবে ত্বরান্বিত করে থাকে, যাতে তুমি গা থেকে যাতে পানি বেরোয় যায়, পানি যাতে বাষ্পে পরিণত হয়, বাষ্প হওয়ার সময় যেন সে হিট নিয়ে বেরোয় যেতে পারে। এটা করানোর জন্য এই ঘটনাটা ঘটে। না দৌড়ালে কিন্তু আমি ঘামতেছি না। আমি যদি এখন দৌড় দিই, তাহলে আমি ঠিকই ঘেমে যাবো। তো কেন ঘামবো? কারণ বডির ভাসোমোটর অ্যাডজাস্টমেন্ট ওটা স্বয়ংক্রিয়ভাবে অ্যাক্টিভেট হয়ে গেছে এখানে। হ্যাঁ, তার ফলে আমার শিরা উপশিরাগুলো বড় হয়ে গেছে। বড় মানে আমি বলতেছি স্ফীত হয়ে গেছে, যাতে ব্লাড সার্কুলেশন বেড়ে যায়। আমার পাম্প করার ইয়াটা বেড়ে যাবে, যাতে কিনা তাড়াতাড়ি করে ব্লাড সার্কুলেশন হিট আমার স্কিনে পৌঁছে দিতে হবে, মানে হিট ছাড়তে হবে। কারণ আমাকে 37°C বজায় রাখতে হবে ভিতরে। এটাই মূল কারণ। আমাকে ওখানকার ব্যালেন্সটা রাখতে হবে, না হলে অর্গান গুলা কাজ করতে পারবে। বুঝা গেল এই ব্যাপারটা? এবার আসো, যদি কমে যায়, লেস দেন জিরো, যদি মাইনাস হয়ে যায়, তাহলে কি হবে? এবার যদি মাইনাস হয় তাহলে কি হবে? হোয়াট উইল হ্যাপেন? এটা যদি মাইনাস হয়, এবার মাইনাস হলে কি? মাইনাস মাইনাস কখন হবে? যদি এনভায়রনমেন্টের টেম্পারেচার কম থাকে, তাহলে কিন্তু মাইনাস হবে। আমি শীত প্রধান দেশে গেলেই, বা ঠান্ডা একটা এনভায়রনমেন্টে ঢুকলে, বা ফ্রিজের মধ্যে ঢুকে গেলে পরে আমার এই ঘটনাটা ঘটতে পারে। বা একটা কোল্ড স্টোরেজের মধ্যে যদি আমি ঢুকি, তাহলে এই ঘটনাটা ঘটতে পারে। আমি বডি হিট হারাবো, তখনও ভাসোমোটর অ্যাডজাস্টমেন্ট উইল টেক। এইবার এইবার শরীর কি কাজ করবে? এবার শরীর উল্টা কাজ করবে, যে না, এইবার আমি বডির মধ্যে যে হিট আছে সেটা যেন বের হয়ে যেতে না পারে, এটা ঠেকাও। বডির মধ্যে যে হিটটা আছে সেটা যেন বের হয়ে যেতে না পারে, নাহলে তো 37°C এর নিচে নেমে যাবে। কাজে বের হয়ে যেতে না পারে সেটা ঠেকাতে হবে। এবার সেটা কিভাবে ঠেকাইতে পারি? একইভাবে আমার শরীরের শিরা উপশিরাগুলো এর আগে প্রসারিত হয়ে গেছিল, এবার হবে সংকুচিত। এবার এবার চিকন হয়ে যাবে, যাতে কিনা ব্লাড বেশি বেশি আমাকে সাপ্লাই দিতে না পারে, একদম এন্ড বরাবর, আমার স্কিন এন্ড বরাবর যেন সাপ্লাই দিতে না পারে, সেই চেষ্টা করবে বডি, যাতে কিনা বডির এই বডির ভিতরের টেম্পারেচার 37° যেন থাকে। তার মানে আমাকে শিরা উপশিরাগুলো চিকন হয়ে যাবে, যাতে ব্লাড সার্কুলেশন কম দিতে পারে। এটা দিয়ে বডি এক দফা চেষ্টা করবে। ঠিক আছে? ব্লাড সার্কুলেশন অফ দ্য স্কিন ইজ রিডিউসড, ওকে। তারপরে স্কিন টেম্পারেচার ইজ লোয়ার্ড, তখন আমার হাত ঠান্ডা হয়ে যাবে, স্কিন টেম্পারেচার তখন কিন্তু ঠান্ডা হয়ে যাবে, হাত ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে? যাতে হিট লস কম হয়। হ্যাঁ, তাহলে এই ঘটনাটা ঘটতে থাকে। তার মানে আশা করি দুইটাই বুঝতে পারছো তোমরা। তারপরে তুমি জিজ্ঞেস করতে পারো, আমরা এরপরে এক্সট্রিম সিচুয়েশনে আসবো, তখন শিভারিং কথাটা আসবে। এখন এইটা কি বোঝা গেল যে আমাদের বেশি পরিমাণ হিট গেইন হলে বডি কি করে স্বয়ংক্রিয়ভাবে?
আর হিট লস হলেই বা বডি কি করে। তো এরপর আসো এই ঘটনা যে ঘটাইতেছে বডি, যে আবার আসো হিট গেইন হইলো, আবার আসো যে হিট গেইন হইলো, এবার আসো এটা, আর এটার পড়া হচ্ছে এটা। আপাতত এটাতে আমি নাই, এটাতে আছি। আচ্ছা দেখাও যেটা, দেখো যেটা, যে আমি বলছিলাম যে আমাদের বডি যদি হিট গেইন হয় তাহলে ভাসোমোটর অ্যাডজাস্টমেন্টটা হবে। কি সেই অ্যাডজাস্টমেন্ট? সেটা হচ্ছে আমার শিরা উপশিরা স্থিত হয়ে যাবে, আমার ব্লাড সার্কুলেশন বাড়ায় যাবে, আমার হার্ট পাম্প বেশি বেশি হতে থাকবে, এবং সর্বোপরি আমার সোয়েটিং হতে থাকবে, গা থেকে পানি বেরোতে থাকবে। এই সমস্ত প্রক্রিয়াগুলো অ্যাক্টিভ হয়ে যাবে, যাতে কিনা আমি তাপ ছাড়তে পারি তাড়াতাড়ি। ওকে। এর ফলেও যদি এটা কুল কিনারা না হয় তাহলে এক্সট্রিম পরিমাণ সোয়েটিং হয়, যেটা কিনা বলে কি বলে, আমি একটু দেখি, ইফ দ্য ভ্যাসোমোটর রেগুলেশন ইজ স্টিল ইনসাফিসিয়েন্ট, যদি ইনসাফিসিয়েন্ট হয় তাহলে ওভারহিটিং কন্টিনিউস, এবং ওভারহিটিং যদি হতেই থাকে তাহলে সোয়েটিং উইল স্টার্ট। এখানে বলতেছে সোয়েটিংটা স্টার্ট হবে যদি কিনা নর্মাল ভাসোমোটর অ্যাডজাস্টমেন্টটা যদি এটাকে মিনিমাইজ করতে না পারে। তার মানে আমাদের হিটটা গেইন হলো, সেই হিটটা যদি নরমালি এটা স্থিত করে দিয়ে নরমালি যে ব্লাড সার্কুলেশন হচ্ছে সেটা দিয়ে যদি না অ্যাডজাস্ট করা যায় তাহলে সোয়েটিং স্টার্ট হয়। অবশ্য সোয়েটিং একটু আগেও স্টার্ট হয়ে যায়, ইনফ্যাক্ট সোয়েটিং স্টার্ট হয়। এই সোয়েটিংটা ঘটতে পারে কেমন, সোয়েটিং বা ঘাম হওয়াটা বা গা থেকে পানি বের হয়ে যাওয়াটা, এটা ঘটতে পারে 20 গ্রাম পার আওয়ার থেকে, মানে সর্বনিম্ন 20 গ্রাম পার আওয়ার, মানে ঘন্টায় 20 গ্রাম পানি হারাইতে পারো, থেকে ঘন্টায় 3 কেজি। তুমি চিন্তা করো, একটু অ্যামাউন্টটা দেখো, 3 কেজি, ঘন্টায় 3 কেজি পানি হারাই যেতে পারো, মানে 1 ঘন্টায় তোমার ওজন 3 কেজি কমে যেতে পারে, মানে পানি হারায়। অবশ্যই সেটা শরীরের জন্য খারাপ হবে, তুমি ডিহাইড্রেশনে, যে যার পানি হারায় যাবে সে ডিহাইড্রেশনে মারা যাবে। এটা মরুভূমির ক্ষেত্রে তাই হয়। মরুভূমিতে আগে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে মরুভূমিতে ছেড়ে দেওয়া হতো, মাঝখানে মরুভূমির মাঝখানে যায় ছেড়ে দাও, ব্যাস ও আর ওই ডাঙায় ফিরে আসতে পারবে না, ও ডিহাইড্রেশনেই ও মারা যাবে, পানি হারায় ও মারা যাবে। তো সেটাই বলতেছি, কারণ বডি অনবরত অ্যাডজাস্টমেন্ট করে থাকবে মরুভূমিতে, যে আসতে তার বডি অনবরত অ্যাডজাস্ট করার জন্য গা থেকে পানি বের করতে থাকবে, আর পানি বের হইতে হইতে একদম পানি শূন্য হয়ে মারা যাবে। এটা হলো অধিমাত্রা গরম হয়ে গেলে এই ঘটনাটা ঘটবে। ঠিক আছে, এবার আসো উল্টা হইলে, এক্সট্রিম সিচুয়েশন হলে কি ঘটবে, যারা আমি একটু ইরেজ করে নিই। এবার আসো যদি সিচুয়েশনটা এক্সট্রিম হয়, কোল্ড সিচুয়েশনটা এক্সট্রিম হয়, যদি ধরো আমি এমন একটা ঠান্ডা জায়গায় গেছি, সেখান থেকে আমি হিট হারাচ্ছি, তাহলে বডি কি করবে? বডি স্বয়ংক্রিয়ভাবে আহ আমার শিরা উপশিরাগুলো সংকুচিত করে দেবে, যাতে কিনা ব্লাড সার্কুলেশন পৌঁছাতে না পারে। তুমি খেয়াল করে দেখো, তুমি যখন ঠান্ডা ফ্রিজের মধ্যে হাত ঢুকায় দেখো, বা একটা বরফ খন্ড তুমি হাতের মধ্যে ধরে দেখো, বা যখন ঠান্ডা পড়ে প্রচন্ড, তখন কি হয়? তুমি হাত অবশ হয়ে যায় না? খেয়াল করে দেখছো, হাত কিন্তু অবশ হয়ে যায়। তার হাত অবশ হয় এই কারণে যে ব্লাড সার্কুলেশন ওখানে হচ্ছে না, সেই জন্য। কারণ স্বয়ংক্রিয়ভাবে সে ব্লাড সার্কুলেশন বন্ধ করে দিচ্ছে, তোমার হাতে আর এনার্জি পৌঁছায় দিচ্ছে না সে, কারণ সে তার বডির ভয় আছে এনার্জি হারানোর। কারণ তোমার হাত পর্যন্ত পৌঁছাই দিলেই ওই হাত থেকে এনার্জি বাইরে চলে যাবে, বাইরে চলে গেলে বডি এনার্জি হারাবে, তার ফলে তার অর্গান গুলো মরে যাবে। সেটা আরো জরুরি জিনিস অর্গান গুলো বাঁচায় থাকার জন্য। তাহলে আগে তোমার এগুলো জাগা, তার কোনো কনসার্ন না, আগে তো অর্গান গুলো বাঁচাইতে। তো সেটাই যেটা বলতেছিলাম, যে কি ঘটনা ঘটবে, তোমার হাত অসাড় হয়ে যায়, তার মানে অতিরিক্ত ঠান্ডায় তুমি হাত আর মুভ করতে পারো না। খেয়াল করে দেখছো? হ্যাঁ, কারণ অতিরিক্ত ঠান্ডায় তুমি এক এনার্জি হারাও, দুই হলো তোমার এনার্জি সাপ্লাইও যায় কমে, যার ফলে তোমার হাত অসাড় হয়ে যায়, পা অসাড় হয়ে যায়, ফ্রিজ হয়ে যায়। অতিরিক্ত ঠান্ডায় মানুষ এরকম চিল হয়ে যায়, নড়াচড়া করতে পারে না, মুভমেন্ট করতে পারে না, অসাড় হয়ে যায়, কারণ ব্লাড সার্কুলেশন কমে যায় মাসেল গুলাতে, মাসেল আর মুভমেন্ট হয় না। আচ্ছা, যেটা বলতেছিলাম,
এরপরে যেটা হয়, এই ঘটনা দিয়েও আমি এই স্থিত করে ব্লাড সার্কুলেশন কমায়ও যদি আমার হিট লস কমাতে না পারি, তাহলে যে ঘটনাটা ঘটে সেটা বলে শিভারিং ইফেক্ট বা কাঁপুনি হওয়া, শীতে কাঁপুনি হওয়া, শিভারিং ইফেক্ট। শিভারিং ইফেক্ট হলো কি বলতেছে এখানে, দা ইন আন্ডার হিটিং সিচুয়েশন, আন্ডার হিটিং যদি ঘটতেই থাকে, মানে হিট আমি যদি হারাইতেই থাকি, ভায়োলেন্ট শিভারিং মে অকার। ভায়োলেন্ট শিভারিং মানে ভয়াবহ রকম কাঁপুনি ঘটতে থাকবে। কজ এ টেনফোল্ড ইনক্রিজ ইন মেটাবলিক হিট প্রোডাকশন। এটা কি মিন করে যে শিভারিং ইফেক্ট হওয়া মানে হলো মেটাবলিজম প্রক্রিয়াকে 10 গুণ, টেনফোল্ড মানে 10 গুণ, টেনফোল্ড মানে 10টা ভাগ এরকম হতে পারে, টেনফোল্ড মানে 10 গুণ, 10x পরিমাণ ইনক্রিজ করতে পারে। এই ইনক্রিজ হওয়াটা সাময়িক, তার মানে শিভারিং ইফেক্ট হচ্ছে কাঁপুনি। এই তখনই অতিরিক্ত ঠান্ডায় মানুষ কাঁপে, যে কাঁপার কারণে যাতে স্বয়ংক্রিয়ভাবে মেটাবলিজম প্রক্রিয়া ত্বরান্বিত হয়। মেটাবলিজম প্রক্রিয়ার কাজ কি? মেটাবলিজম প্রক্রিয়ার কাজ হচ্ছে হিট গেইন করা। তার মানে স্বয়ংক্রিয়ভাবে বডি যখন হিট হারাচ্ছে, তখন বডি চায় যে মেটাবলিজম প্রক্রিয়া যেন হিট গেইন হওয়া শুরু হয়। হ্যাঁ, বডি স্বয়ংক্রিয়ভাবে কাঁপা হচ্ছে 10 টাইমস মেটাবলিজম প্রক্রিয়া হায়ার হয়। এটা খুব অল্প সময়ের জন্য এই ঘটনাটা ঘটে, খুব শর্ট পিরিয়ডের জন্য। তাহলে শিভারিং এর ব্যাপারটা বুঝতে পারলো, আমাদের ঠান্ডায় কাঁপি না আমরা, ইটস কাইন্ড অফ শিভারিং এফেক্ট, কাঁপি। তার মানে মেটাবলিজম বডি আর পারতেছে না, তোমার হিট লস হওয়াটা ঠেকাতে পারছে না, এই জন্য তার হিট তৈরি করা দরকার বডির মধ্যে। হিট তৈরি করবো কোন প্রক্রিয়া? মেটাবলিজম প্রক্রিয়া। তাহলে কাঁপুনি দিয়ে মেটাবলিজম প্রক্রিয়া হিট ত্বরান্বিত করার একটা প্রক্রিয়া হচ্ছে কাঁপুনি। তো এই গেল হচ্ছে আমাদের আজকের পড়ার বিষয়। ওকে, তোমরা আসো না চলে গেছো সব? আচ্ছা স্যার। ওকে, এরপরে আমরা এরপরের স্লাইডগুলোতে আমরা রুম কন্ডিশন নিয়ে আলোচনা করব, বিভিন্ন রুম কন্ডিশনে কেমন ফিল করি আমরা। তো এখন আমরা আপাতত মানুষ সম্পর্কে জানছি, মানুষ কিভাবে রিয়েক্ট করে এর সম্পর্কে জানছি। এরপরে আমরা ইনডোর ক্লাইমেট সম্পর্কে জানবো এবং মানুষের হিউম্যান কমফোর্ট সম্পর্কে জানবো। আচ্ছা, হিউম্যান কমফোর্ট সম্পর্কে আমি 2 মিনিট বলেই ফেলি, তারপরে আমরা নেক্সট ক্লাসে আরো এটাকে এলাবোরেট করবো। এখন বুঝো, একটা জিনিস বোঝার চেষ্টা করবো। এখন যদি আমি এইটুকু জানার পরে আমি তোমাকে জিজ্ঞেস করি, এবার বলো তো হোয়াট ইজ কমফোর্ট? আরাম কি? আরামের সংজ্ঞা হলো সেটাই যে তুমি কত সহজে বা কত কম সহজে, শীত প্রধান দেশে হলে বলতে হবে কত কম সহজে, আর গরম প্রধান দেশে হলে বলতে হবে কত সহজে। আমি গরম গরম প্রধান দেশের জন্য বলতেছি, কত সহজে আমি আমার এক্সট্রা হিট, যেটা মেটাবলিজম প্রক্রিয়ায় তৈরি করলাম, সেই এক্সট্রা হিট আমি এনভায়রনমেন্টে ছেড়ে দিতে পারি। যত সহজে ছাড়তে পারবো তত আমি কমফোর্ট ফিল করবো, যত জটিল প্রক্রিয়ায় ছাড়বো তত আমি ডিসকমফোর্ট ফিল করবো। আশা করি এটা বুঝতে পারছো। আমার কমফোর্ট ফিলিংস ডিপেন্ডস অন হিট ডিসিপেশন। আমি কিভাবে তাপ ছাড়তে পারছি সেটাই হচ্ছে আমার কমফোর্ট। আমি যদি গরম দেশের বাসিন্দা হই, তাহলে আমি যত নির্বিঘ্নে আমার এক্সট্রা যে সারপ্লাস হিট বডির মধ্যে তৈরি হলো, এটা যদি আমি নির্বিঘ্নে ছাড়তে পারি, খুব সহজে ছাড়তে পারি, কন্ডাকশন, কনভেকশন, ইভাপোরেশন প্রক্রিয়ায় এবং রেডিয়েশন প্রক্রিয়া আমি যদি নির্বিঘ্নে ছাড়তে পারি, উইদাউট অবস্টাকল ছাড়া যদি ছাড়তে পারি, বাধা ছাড়া যদি ছাড়তে পারি, তাহলে আমি খুব আরাম বোধ করব। আমি যদি বাধা প্রাপ্ত হই ছাড়তে গেলে, ছাড়তে পারছি না, এনভায়রনমেন্টাল টেম্পারেচার হায়ার, আমার টেম্পারেচার লোয়ার, কেমনে ছাড়বো, কন্ডাকশন প্রক্রিয়া ছাড়তে পারছি না, তাহলে আমি ডিসকমফোর্ট ফিল করব। তাহলে কমফোর্ট আর ডিসকমফোর্টের ব্যাপারটা বোঝা গেল। এটা ডিপেন্ড করছে টেম্পারেচার, হিউমিডিটি, রেডিয়েশন এন্ড এয়ার মুভমেন্টের উপর। এগুলার ইনভলভমেন্ট আমরা আরো জানাবো আর পরে। তাহলে কমফোর্ট ব্যাপারটা তো একটু আইডিয়া করা গেল। কমফোর্ট ডিপেন্ড করতেছে এনভায়রনমেন্টের উপরে, এনভায়রনমেন্টের উপরে এবং আমার উপরে। আমার যে এক্সট্রা হিট, সারপ্লাস হিট, এটা যত সহজে আমি চার প্রক্রিয়া ছাড়তে পারবো ততই আমি কমফোর্ট ফিল করবো। শীত প্রধান দেশ থেকে হলে আমি কত সহজে এই ছাড়াটা ঠেকাতে পারবো ততই আমি কমফোর্ট ফিল করতে পারবো। গরম প্রধান দেশের ক্ষেত্রে হলে আমি যত সহজে ছাড়তে পারবো, শীত প্রধান দেশে হলে আমি যত সহজে ছাড়াটা ঠেকাতে পারবো, কারণ শীত প্রধান দেশে তো লস হয়। তো এটা হচ্ছে কমফোর্ট। ঠিক আছে, আজকের মতো আমাদের এটা শেষ। আমরা এখন রোল কল করে বিদায় নিব। ঠিক আছে।
কমফোর্ট নিয়ে আমরা আরেকটু আলোচনা করব নেক্সট ক্লাসে। আমি শেয়ারিং স্টপ করতেছি।